আমার তো মনে করেন পালানোর কোনো কারণ নাই। ফাইন্যান্সিয়াল এটা এই অপবাদ কেউ আমাকে বলতে দেয়নি, যেটা ক্রিকেট বোর্ডে এসে আমাকে পেতে হয়েছে। না, ইট ওয়াজ আ শকার। এরা আমাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করবে। তারা জানতো না এটা, তারা বলে কিভাবে? মিথ্যা কথা বলে। এই নাটকটা মঞ্চস্থ করা হচ্ছে পুরো শুধুমাত্র আমার নাম খারাপ করার জন্য। ক্রিকেট বোর্ড থেকে যদি কেউ কখনো প্রমাণ করতে পারে এই 9 মাস আমি 9 টাকার বেনিফিট নিয়েছি, তাহলে আমি পুরো দেশবাসীর কাছে আমি দায়ী থাকবো। আমার চরম শত্রু কোনোদিন বলতে পারবে না যে আমি অসৎ একজন মানুষ। যখন আমি চাচ্ছি ভালো কিছু করে যাব, যখন এই ডেনটা পড়েছে, আকিবের সাথে আমার কোনো যৌথ ব্যবসা কিছুই করি নাই 10-12 বছরে। সিম্পল ম্যাথ, 100 crore। তারা জানে না ট্রান্সফার হয়েছে, দেয়ার সিগনেটারিজ বলেছে মিথ্যা কথা। তারা জানে না টিমগুলা কে দিল, কেমনি দিল, আসলো, জানে না, মিথ্যা কথা। ওই কাজটা শুধু আমার নামটা কপি পেস্ট করে ঢুকাইছে আর কি। তাকে এখন মনে হয় কিনা যে দায়িত্বটা না নিলেই হতো ক্রিকেট বোর্ডের? ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা নিয়মিত খেলা দেখেন এবং নিয়মিত খেলার খবর রাখেন, তাহলে অবশ্যই আপনার নিউজ তার দেখেছেন যে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ। তিনি আর বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট নেই। প্রিয় দর্শক শ্রোতা, নতুনভাবে আমিনুল ইসলাম তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, গতকালকের ঘটনা। দর্শক শ্রোতা, এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখলাম, এই জন্য চিন্তা করলাম যে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করি। আপনারা জানেন যে আমাদের ক্রিকেট বিভিন্ন আলোচনা সমালোচনা করেন আমাদের নট আউট নোমান ভাই। প্রদর্শক শ্রোতা, তার সঙ্গে ফারুক আহমেদের প্রায় 1 ঘন্টার বেশি কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনা নিয়ে আমরা আজকের এই ভিডিওটি করা হচ্ছে। প্রদর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে সেই সাক্ষাৎকারটা আমরা দেখে আসি। 21 আগস্ট 2024 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে ফারুক আহমেদ দায়িত্ব নিলেন। আর আজ 30 মে 2025, 9 মাসের জাস্ট একটু বেশি সময় হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে আর ফারুক আহমেদ নেই। নানান পরিস্থিতি, নানান ঘটনা, নানান বিতর্ক এর মধ্যে ছড়াচ্ছে। এইসব বিষয়ে ফারুক আহমেদ নিজে কি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে তার তো আগামী নির্বাচনটা পর্যন্ত করার ঘোষণা তিনি দিয়েছিলেন, কিন্তু এখন কোন পরিস্থিতিতে তাকে সরে যেতে হচ্ছে এবং তার নিজস্ব অবস্থানটা ব্যাখ্যা করার জন্য আজকে নট আউট নোমানের মুখোমুখি হয়েছেন ফারুক আহমেদ। ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ নট আউট নোমানের মুখোমুখি হওয়ার জন্য। ধন্যবাদ। কেমন আছেন জিজ্ঞেস করাটা বোধহয় এখন ঠিক আছে, আমি ভালো আছি। ওকে, আমি প্রথম কথাটা যেটা বলি সেটা হচ্ছে আজকে আমি ঘড়িতে সময় দেখছিলাম যে বিকাল 4টার মতো বাজে। সো আপনি এখনো দেশে? সকাল থেকেই তো শুনছি আপনি। এই গুজবটা আসলে আমাদের সবাইকে খুব ভোগায়। মানে আমি আশা করব যারা নিউজ করেন, মানে একটা হলে হালকা নিউজ আপনি করে ফেলতে পারেন, বাট যেটা একটু সেন্সিটিভ নিউজ এগুলো একটু আপনার মনে একটু ক্রস চেক, একটা দুটো চেক করে করা উচিত। কালকে আমার প্রেসিডেন্সি একটা চিঠি হয়েছে, আমার ডিরেক্টরশিপ নাই। তারপরে আপনার আজকে সকালে আমি দেশ ছেড়ে গেছি। এটা আসলে খুব ভালো নিউজ হয়নি যারাই করেছেন, বাট আমি আশা করব এরপর থেকে যারা এই নিউজগুলো করেন এগুলো একটু সেন্সিটিভ নিউজ। মানে ওই রকম ভাবে একটা জিনিসটাকে ছড়িয়েছে নিউজের প্রেক্ষিতেই যে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আপনি দায়িত্ব থেকে ছেড়েছেন, ফলে আপনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। মানে এই পারসেপশনটাই দেওয়ার, এটা আসলে পালিয়ে যাওয়ার কোনো কারণ কি আছে? খুবই দুঃখজনক। আমি মনে করি যে এইসব ব্যাপারে একটু আগে বললাম আপনাকে যে খুবই আমাদের একটু সচেতন হওয়া দরকার। যারা আমরা মানে এখন তো যুগটাই মিডিয়ার, সোশ্যাল মিডিয়া বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, মানে এত আমরা সবাই এত ইনভলভ। তো সেক্ষেত্রে এইটা, আর আমার তো মনে করেন পালানোর কোনো কারণ নাই, বিকজ 40 বছর এই খেলাটার সাথে আছি আমি বিভিন্ন ফর্মে, অ্যান্ড ফাইনালি যেটা একদম বটম থেকে টপে গেছি আমি। অ্যান্ড থ্যাঙ্কস টু অলমাইটি দ্যাট একটা মানুষ যখন শুরু করে তার ক্যারিয়ার, আমি যখন প্লেয়ার হিসেবে শুরু করেছিলাম তখন আমি মনে করেছিলাম যে এক সময় ক্যাপ্টেন হব, তারপর চিফ সিলেক্টর হলাম, তারপর প্রেসিডেন্ট হয়ে গেলাম। সো আমার এই ক্রিকেটের কিন্তু এটা পুরোপুরিটাই মানে সাইকেলটা পরিপূর্ণ হয়েছে। অ্যান্ড আমাকে যারা চিনে, আমার মতো মানুষকে, তারা কোনোদিন চিন্তা করতে পারবে না যে ফারুক চলে যেতে পারে আর কি। সো এটা পুরো মানে একদম গুজব ছিল, আর এমন কোনো ঘটনা ঘটে নাই যে জন্য আমার চলে যেতে হবে। সো এটা নিছকই গুজব ছিল। একটা না, গুজব ছিল সেটা তো হচ্ছে যখন ঢাকায় আপনার ইন্টারভিউ করছি তখন এই জিনিসটা আসলে স্পষ্ট। তবে আপনি ক্যারিয়ারের কথা বললেন, যে 40 বছর ক্রিকেটের সঙ্গে থাকার কথা বললেন, আপনার কি, অবশ্যই আমরা পুরো জিনিসটার মধ্যেই আসবো, আমি জাস্ট শুধু জানতে চাই আপনার কি এখন মনে হয় যে ক্রিকেট বোর্ডে যে আপনি 9 মাস ছিলেন, যেইভাবে আপনার বিদায়টা হলো, 40 বছর ক্রিকেট থেকে আপনার যে অর্জন, আপনার যে সুনাম, সেইটা আসলে এই 9 মাসে এটা একেবারে ধ্বংস হয়ে? এটা ধ্বংস না, কিছু ডেন্ট পড়েছে। আমি বলবো না যে আপনার মতো সাংবাদিক যারা আছেন, আই এম শিওর দ্যাট সব ঢালাভাবে আমি কমপ্লেন করতে পারবো না, বাট একটা পারসেপশন তো তৈরি হয়েছে, এবং একটা মিথ্যা পারসেপশন তৈরি হয়েছে। কেন আমি যাদের সাথে মনে করেন, মানে আমি ইয়াং জেনারেশনকে দোষারোপ করছি না, বাট যারা সাথে আমার কোনো ইন্টারাকশন ছিল না, যারা আমাকে এই 40 বছরের ক্যারিয়ারে একদম, অনেকে প্লেইং বেস থেকে চিনে, অনেকে সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে চিনে,
অনেকে তো ক্যাপ্টেন হিসেবে চেনে, অনেকে আবার তো তারা কিন্তু জানে যে আমার ক্যারেক্টারিস্টিকটা কি। তারা কিন্তু খুব ভালো জানে ফারুক ভাই মানুষটা একটু এক রোখা টাইপ, একটু রাগিও মাঝে মাঝে, এবং যেটা সে বুঝে সেটা করার চেষ্টা করে, কেন ইজ এ স্ট্রং বিলিভার। তার কি বলে, তার যেই মনে করেন সে যেটা চিন্তা করে, তো ওই দিক ঠিক আছে। কিন্তু ফারুক আহমেদ কোনোদিন মানে অসৎ, ইভেন দ্য প্লেয়ারদের সাথে আপনার ডিলিংসের ব্যাপারে ফাইন্যান্সিয়াল এই অপবাদ কেউ আমাকে এই পর্যন্ত দেয়নি, যেটা ক্রিকেট বোর্ডে এসে আমাকে পেতে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, যেটা আপনার বলেছেন যে আপনার 40 বছর অর্জন, কিন্তু ধন্যবাদ দিতেই হবে আপনাদের যারা যারা জানে আমাকে, যারা চিনে, যারা আমার ক্যারিয়ারটা ফলো করেছে, তারা জানে যে আমি কী টাইপ মানুষ। এবং এই দেশের ক্রিকেটের যখন আমি প্রেসিডেন্ট হলাম, এটা জাস্ট এত স্বপ্ন ছিল। আমি প্রথম 3-4 দিন খুব ভয়টা কাজ করছিল, এত বড় একটা দায়িত্ব। আর আমি তো আমার ক্রিকেট বোর্ডের ইটস নট এ প্রাইস পোস্ট ফর মি। ক্রিকেট বোর্ডে অনেক ধরনের এখানে আপনার কি বলে অনেক আকর্ষণ আছে, যেমন যার মিডিয়া ফোকাস নাই সে মিডিয়া ফোকাসটা পাবে, যার টাকার দিকে নজর থাকবে সে টাকা পাবে, যে মনে করেন চিন্তা করবে যে আমি এটা দিয়ে ইন্টারন্যাশনাল পরিচিত হব, আইসিসি ডিরেক্টর, এসিসির চেয়ারম্যান, অনেক কিছু। কিন্তু আমি কিন্তু আমার প্রথম ইন্টারভিউতে বলেছিলাম যে আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদটাকে নন গ্ল্যামারাস করতে চাই, যে আসবে সে যাতে এই জায়গায় খালি কাজ করতে চায়, কাজ করবে, সে তার অত দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে ইট ওয়াজ এ রোলার কোস্টার। অ্যান্ড আমার আসলে প্রথম 3-4 মাস পরেই মনে হয়েছিল যে ইটস এ মিসফিট ফর মি। আমার ক্যারেক্টার যারা জানে চিনে, ফারুক ভাই যেই টাইপ মানুষ, তার জন্য আসলে এই যে পারসেপশন, এই যে ইচ্ছাকৃতভাবে টার্গেট, মিডিয়াতে টার্গেট করে আপনারে ডিমিন করা, ডিফেম করা, এটা আসলে এখানে এসে বুঝলাম আমি। যে আমি মনে করেছিলাম যে আমি প্রথম ইন্টারভিউতে বলেছিলাম যে আপনি অবশ্যই সমালোচনা করবেন, আমরা ইউএর সাথে হেরেছি, যেমন টার্গেট হয়েছে প্রথমে আমি আসলে ইউএর সাথে হারার পরে যাওয়া ছিল টিম ম্যানেজমেন্ট, তারপর সিলেক্টর, তারপর প্রেসিডেন্ট। তো যখন এই ধরনের কাজ হয় তখন মনে হয় যে পার্টিকুলার একটা গোষ্ঠী তারা কোনো স্পেশাল এজেন্ডা নিয়ে নেমেছিল শুধুমাত্র আমাকে টার্গেট করার জন্য, যেটা খুব দুঃখজনক হয়। ফারুক ভাই, আপনি বললেন 3-4 মাস পরেই আপনার মনে হয়েছে যে আপনি এই জায়গাটাতে মিসফিট, মানে কোনো পার্টিকুলার ঘটনা কি আছে যেটা আপনাকে এটা ট্রিগার করেছে? বিপিএল সময় চলাকালীন সময় আমরা একটা ইনসিডেন্টের কথা জানি, নাজমুল আবেদীন ফাহিম ভাইয়ের সঙ্গে আপনার একটা তর্কাতর্কি হয়েছে, যেইখানটাতে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি তার পিও উপস্থিত ছিলেন। সো ওইটা কি আসলে ট্রিগার মোমেন্ট কিনা? মানে এটা একটা অন্যতম কারণ। আমার সম্পর্ক তো খারাপ হয় আপনি মনে করেন এরকম ভাবেই, বিকজ আমি তো সারাক্ষণ আমি আমার বোর্ডে থাকি। সো ওইটা একটা কারণ হতে পারে সম্পর্ক কি খারাপ হয়েছিল হওয়ার। এটা? মানে এটা ইনসিডেন্ট আসলে এটা আসলে আমি ভুলে গেছি, বাট বিকজ যেহেতু আমি বলেছি তারুণ্য উৎসব, আপনি জানেন যে আমাদের যেই থিম সংটা বানিয়েছি আমরা, ওটাতে কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় দুটো লাইন আছে, দেশ দেশ বদলা, এরকম একটা লাইন দুইটা উনি দিয়েছেন, আমরা ওটাতে ইনজেক্ট করেছি। তো তখন আসলে যখন সেই এনএসসি থেকে আমাদের প্রায় 30-32 কোটি টাকা ফান্ড দিয়েছে 3টা ভেন্যুকে ইমপ্রুভ করার জন্য, তারপর আমরাও আমাদের থেকে আরো 4-5 কোটি টাকা দিয়েছি, এটা আমি কাজ করেছি এনএসসির মাধ্যমে, এনএসসির তত্ত্বাবধানে। তো তখন আসলে তারা একটু অখুশি ছিলেন যে ঠিকমতো কাজগুলো হয় নাই বা এটা এই ধরনের কোয়েশ্চেন করেছিল। তো এখন আসলে ওই সময়টা ফিরে গেলে আপনি দেখে থাকবেন যে কাজগুলো আমার গভর্নিং কাউন্সিলে ছিল আমরা 4 জন, এর মধ্যে মাহবাব নাম ছিল যখন আমরা নিলামের দিন, যেটা নিলাম তো নাই, প্রথম দিন যখন প্লেয়ার ড্রাফট হয় তখন উনি কাজটা শেষ করি নাই। আরো 2 জন পরিচালক আমি তাদের পাই নাই সারা বিপিএল এ, একজন হয়তো অধিক সময় বিদেশে ছিলেন আর আরেকজন আসতেন না বা এরকম। সো একাই সব কাজ করতে হয়েছিল আমার। সো ওই পার্টিকুলার ডেতে আমার মনে এই জিনিসগুলো নিয়ে হয়তো বা একটা কোনো কিছু যে বলেছে যে আমি বলেছি আমি তো কাজ করছি, থেমে নাই। তখন নাজমুল আবেদীন ফাহিমের সাথে আমরা যখন বসেছিলাম যে এটা কিভাবে রিজলভ করতে, হয়তো বলেছিলাম যে আমি এটা আমরা পরে রিজলভ করেছি আমরা, বাট একটা ইনসিডেন্ট। তো ওইটা একটা প্রবাবলি ওই দিন থেকে 30 ডিসেম্বর আই থিঙ্ক, ওই দিনে আপনার মনে করেন গেট ভাঙতে চেয়েছিল, আপনার আগুন দিয়েছিল বুথে। সো ইট ওয়াজ এ ভেরি টেন্স ডে, ফার্স্ট ডে অফ বিপিএল, অ্যান্ড ইট ওয়াজ নট এ মানে ভেরি মানে খুব ভালো না, আমার মাথাও ঠিক ছিল না, কেননা আমি ঢুকে দেখি আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে, আমাদের পুলিশ আছে, আমাদের এসএলও আছে, সবাই দাঁড়িয়ে আছে, কিছু লোকজন ম্যাক্সিমাম 50-60 জন লোক গেটটা ভাঙার চেষ্টা করছে। সেটা কেউ জানে, আমি কিন্তু দৌড়ে তারপরে আমাদের স্টাফ নিয়ে তারপর কিন্তু জিনিসটা করেছি আমরা, যাই হোক। সো দ্যাট ওয়াজ দ্য ডে। আমার মনে হয় যে ওইখান থেকে সম্পর্ক খারাপ হয়েছে, তারপর সম্পর্ক সারাক্ষণ ওই সময় আমরা একটা গুঞ্জন শুনেছিলাম যে ওই সময় আপনাকে সরিয়ে দেবার মতো একটা প্রক্রিয়া শুরু হয়েছিল বা করার চেষ্টা হয়েছিল এই যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। ইজ দ্যাট ট্রু? এটা আমি শুনেছিলাম যে এরকম তারা, বাট হয়তো বা পার্টিকুলার তারা স্কোপ পাচ্ছিলেন না বা কাকে, বা অপশন আছে না, আপনি থিঙ্ক অ্যাবাউট দ্য অপশনস, মানে কে কাটছে ভালো বা ওনার থেকে কাউকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে লেট হিম কন্টিনিউ, হয়তো আমিও শুনেছি ওখান থেকে। তো বেসিক্যালি
তার মানে কি সম্পর্কটা কি ওইখান থেকে আপনার মানে খারাপ থেকে খারাপই ছিল, মানে না এরপর মাঝখানে আপনার সাথে না? ইমপ্রুভ করেছে, ওইটা তো অবশ্যই ওখান থেকে তো সম্পর্ক খারাপ হয়েছে। তারপরে সবসময় যে খারাপ তা না, ভালো খারাপ এরকম করে চলছে। ফাইনালি তো আমরা আসলাম একদম লাস্টের গত পরশুতে যে মিটিং হয়েছিল তখন। আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার সঙ্গে আপনার সম্পর্কের কথাটা বলছি। সো আপনি যখন দিন দুয়েক আগে আপনাকে যখন তার বাসভবনে ডেকেছিল, রাইট? জি, আমি তার বাসভবনে গিয়েছিলাম। আচ্ছা, আপনি কি আপনাকে যখন হচ্ছে গিয়ে ডেকেছে বা আপনি যখন যাচ্ছেন, তখন কি আপনি আসলে ঘনক্ষর ভাবতে পেরেছিলেন যে এরকম কিছু হচ্ছে? না, ইট ওয়াজ আ শকার, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মানে ওই পার্টিকুলার ডেতে ইট ওয়াজ আ শকার টু মি, বিকজ আমি জানি যে আবার দুবাইতে ইউএই যখন খেলছিল তখন গিয়েছিলাম। ইউএইতে আমাদের যে খেলাগুলো ছিল সাথে দুইটা খেলার কথা ছিল, 3টা খেলেছি আমরা ওখানে। ওই সময় গিয়ে পাকিস্তান টুর নিয়ে খুব যুদ্ধ লেগেছিল, হবে কি হবে না অনিশ্চিত ছিল। ক্রিকেট অপারেশন চেয়ারম্যানে গিয়েছিল আগে, আমার একদিন আগে আমি গিয়ে, তারপর ওখান থেকে মহসিনা গিয়েছিল পাকিস্তান থেকে। সো ওইটাতে আপনার আমি এসছি মনে করেন 19 তারিখে, আর এই ঘটনা বলছি 28 তারিখের ঘটনা আপনাকে বলছি, 7 দিন। তো আমি এসে আবার দেশের একটু পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি একটু ডিফারেন্ট ছিল। তো সব মিলিয়ে আমি 7 দিনের মধ্যে তার সাথে যোগাযোগ করতে মানে দেখা করতে পারিনি। তো তারপর অল অফ এ সাডেন 28 তারিখে ডেকে পাঠিয়ে আমাকে মনে করেন ওই দিনই আসলে মনে করেন আমি বললাম যে আমি তো জানতে কি চাই কনভারসেশনটা হয়েছে আপনাদের মধ্যে যতটুকু বলা যায় আর কি? আমাকে বলছে যে আসলে মানে এই মন্ত্রণালয় ইন্টারেস্টেড না টু কন্টিনিউ। তারপর আমি বললাম কারণটা জানতে পারি। আমি তাকে বলেছিলাম যে আমি তো আসলে আপনাকে বেসিক্যালি আমি তো আপনাকে মানে এই জায়গায় যে আমি আজকে আসছি এটাতে আসলে আমার তো কোনো হাত ছিল না। আমি আপনাকে আমি আপনাকে ফোন করি নাই। সে বললো না, কখনো ফোন করে নাই। বলছি কেউ আমার ফরে ফোন করেছিল কিনা, বলছে না। বলছে কেউ তদবির করেছিল আমার ফরে, না। তো এটা যখন বলেছে তখন আমি বলছি তো আপনি তো আমাকে বসেছেন, তো এই জিনিসটা তো এটা একটু আনকমফোর্টেবল এন্ড একটু ডিসরেসপেক্টফুল আপনার জন্য যেমন আমার জন্য সেই রকম। আর আমাদের ইলেকশন আছে তার 2-3 মাস ম্যাক্সিমাম। সো ইন্টারিম পিরিয়ডেই কাজ করছি আমি আগের বোর্ডের 8 জন পরিচালক দিয়ে। আবার আমি আসছি ইন্টারিমের সময় যখন ফ্যাসিস্ট চলে গেল, ওরা রয়ে গেছে, আর আমি আবার এখান থেকে চলে যাচ্ছি, এরা রয়ে যাচ্ছে। সো এটা আসলে এটা কিন্তু খুব ভালো মানুষকে খুব ভালো একটা ফিলিং দিবে না। কেননা মানে তার মানে কি, মানে ফ্যাসিস্টটা রয়ে গেল, আমি বাইরের থেকে এসে, কেন আমি আসার আগে নিশ্চয়ই গোয়েন্দা রিপোর্ট হয়েছে, আমার সবকিছু ক্লিন চিট পেয়েছি আমি, তারপরেই তো হয়েছে, আমার কোনো অ্যাফিলিয়েশন নাই, কিছু নাই, এরকম করেই। তো আমি বললাম যে এটা আসলে আমি হচ্ছে কারণটা, তো কারণ ওরকম করে কিছু বলতে পারে নাই, কেন কারণ আমি বুঝি নাই। তো বলছে যে আসলে উচ্চ মহল থেকে তারা খুব একটা হ্যাপি না আমার কাজে। তার উচ্চ মহল প্লাস তার সাথেও কিছু কলিগদের হয়তো বা কিছু বিয়ে ছিল যে ঠিক মতো চলছে না, এরকম একটা কিছু। বাট আমার কাছে মনে হচ্ছে এটা আসলে মানে আমার চিঠিতে আমি পরে যেটা পেয়েছি ওটা তো লেখা ছিল যে বিপিএল এর একটু সমস্যা, আর কি লেখা ছিল ভালো করে পড়িয়ে চিঠিটা। সো সেই জন্য যে একদম ক্রিকেট বোর্ডের মানে প্রেসিডেন্টের পদ থেকে আপনি চলে যেতে হবে, এগুলো দিস আর নট ভেরি বিগ ইস্যুস। মানে আপনি কাউকে মানে সরাই দেওয়ার জন্য আর কি একটা ফাইন্যান্সিয়াল অ্যানোমালিজ হয়, একটা বড় কিছু পান আপনি, তারপরে আরো কিছু গুরুতর কোনো অভিযোগ হয়, কিচ্ছু না, জাস্ট স্মল কাজ করতে গেলে যে ঝামেলাগুলো হয় সেগুলো থেকে। সো আমি বলছি যে তো মানে এটা আসলে মানে আই এম নট কনভিন্সড। তারপরে চিন্তা করেন একটু, বাট চিন্তা তো এরপরে তো 28 তারিখ 29 তারিখে সবকিছু। আপনার ক্রিকেট বোর্ডে যাদের সঙ্গে আপনি কাজ করছিলেন, শুরুতে আরো কিছু পরিচালক ছিলেন, তারাও কতজন হচ্ছে পরবর্তীতে পদত্যাগ করেছেন বা তাদের দায়িত্ব ছিলেন না, শেষে কি আপনারা 10 জন ছিলেন আপনি সহ, তার মধ্যে 8 জন আপনার বিপক্ষে অনাস্থা প্রস্তাব দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে একটা চিঠি পাঠিয়েছে। এইটাও কি আপনার কাছে শকিং কিনা? এটা বিরাট শকিং। না শকিং ওই মানে এটা আমার কাছে আসলে এটা একটা আই ওপেনার টাইপ। কারণ আমি যাদের সাথে কাজ করেছি এরা তো নেভার, তারা তো পদে পদে চেয়েছে আমি বিপদে পড়ি। এই 8 জন চিঠি দিতে এইটা প্রমাণ করেছে অ্যাটলিস্ট যে আমার সাথে তারা কখনোই ছিল না। আর অনাস্থাতে আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এটা আসলে কোনো আপনার যে আমাদের যে কনস্টিটিউশন আছে, অনাস্থার কোনো স্কোপই নাই এখানে। আপনি অনাস্থাটা আপনি দিতে পারেনি না, বিকজ সবকিছু আমাদের বোর্ডে আলোচনা হবে, তারপর বোর্ডে কথা বলবেন। কেননা আপনার যারাই এটা বানিয়েছে কনস্টিটিউশনটা, ইটস লাইক অ্যাবসলিউট পাওয়ার দেওয়া আছে প্রেসিডেন্টকে। সো এই অনাস্থাটা দেওয়ার পরে এটা তো অ্যানাদার শকার। মানে এখন এইটার জন্য কিন্তু আমাকে আপনি মনে করেন রিমুভ করার এটা কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে না আসলে এটা। মানে কেন আমি কিন্তু একটা মানুষ বুঝে না, আমি কিন্তু ইলেক্টেড প্রেসিডেন্ট। মাই সিলেকশন ওয়াজ অ্যাজ এ ডিরেক্টর ফ্রম দ্য এনএসসি, বাট আমার প্রেসিডেন্ট, আমি কিন্তু প্রেসিডেন্সি ইলেক্টেড। কেন আমাকে যারা নির্বাচিত, যারা ডিরেক্টর, যারা ভোটে নির্বাচিত হয়ে এসছেন, তারা কিন্তু আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন। তো মানে প্রকৃত অর্থে আমি কিন্তু একজন ইলেক্টেড বোর্ড প্রেসিডেন্ট। সো ইলেক্টেড বোর্ড প্রেসিডেন্টকে আপনি এইভাবে রিমুভ করতে পারেন না আসলে। এটা তো আপনি বলছেন যে এটা আপনার জন্য আই ওপেনার, যে তারা আপনাকে পদে পদে বিপদে ফেলতে চেয়েছে। এটা কি আপনার আই ওপেনার বলতে কি আপনি এটা এখনই বুঝলেন, না নাকি এটা আমি আগে বুঝতে পেরেছি? রাইট ফ্রম বিপিএল যখন চলছিল, যখন বিপিএল এ 2টা টিম পার্টিকুলারলি ঝামেলা করছিল, তখন একে তো গভর্নিং কাউন্সিল বলে কিছু ছিল না। ইট ওয়াজ লাইক রানিং অ্যারাউন্ড। মঞ্জু বলে ডিরেক্টর চিটংয়ের খেলাগুলো উনি হেল্প করেছে। সিলেটে আমি নিজে গেছি,
আর আপনাকে বললাম যে তারপরে যখন এসব নিউজ হচ্ছিল তখন ডিরেক্টর লেভেল থেকে তারা চাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে বিপিএলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা খুশি হবে। মানে সো ইট ওয়াজ এ ফিলিং দ্যাট আপনি তো ইফ ইউর এ লজিক্যাল ম্যান অ্যান্ড ইফ ইউ হ্যাভ সাম ব্রেইন, সেগুলো বোঝার জন্য কিন্তু আপনার রকেট সায়েন্স দরকার নাই। সো এবং পার্টিকুলারলি একটা ডিরেক্টর যে কাজ করছিল তারা ঢাকাতে ফোন করে বলেছিল যে আপনার খেলা হোক না হোক আপনার কি, আপনি এত কষ্ট করছেন কেন? সো তার মানে কি, আমি তখন থেকে বুঝে গেছি যে এরা আমাকে সবসময় বিপদে ফেলার চেষ্টা করবে, এবং এত প্রতিকূলতার মধ্যেও যতগুলো ইভেন্ট হয়েছে এটা আসলে মানে ইট হ্যাজ টু বি ফ্রম আল্লাহ, তাছাড়া আর কোনোদিন এটা সম্ভব ছিল না। ফারুক ভাই, আপনি বলছেন যে এত প্রতিকূলতা এই যে ডিরেক্টররা আছে, কিন্তু আপনি ধরেন খালেদ ভাইয়ের একটা প্রোগ্রামে গিয়েছিলেন 29 এপ্রিলে, খালেদ ভাইয়ের এই যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেখানে আপনি ঘোষণাই দিয়েছেন একরকম, ওইটাই আপনার ফার্স্ট কোন একটা জনপরিষদ ঘোষণা যে নেক্সট বিসিবি ইলেকশনটাও আপনি করবেন। তো আপনি এটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন 9 মাস ধরে, মাঝখানে শুরুর 2-3 মাস পরেই আপনি বলছেন এটা আপনি বুঝতে পেরেছেন যে সবাই আপনার সঙ্গে অসহযোগিতা করছে। আপনি আগামী প্রেসিডেন্ট ইলেকশন করার কথা তাহলে ভেবেছিলেন কেন, বা এটা আপনার থিঙ্কিংটা কি ছিল? আমার আসলে ইলেকশন তো আমি যখন আসলাম তখন মনে করলাম যে এই 7, 8, 9, 10 মাস আপনি কিচ্ছু করতে পারবেন না, বিকজ আমার পরিকল্পনা অনেক বৃহৎ ছিল। বিকজ যেটা আমি সবসময় প্রমাণ করার চেষ্টা করছি, 2 10 ইয়ার সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে পিপল সে দ্যাট আমি ভেরি সাকসেসফুল সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম। সো সেই চিন্তা থেকে যে কাজগুলো আমার করতে হবে, আমি মনে করছি আরেকটা টেনিয়র আমার লাগবে টু রিয়েলি সি সাম ইমপ্রুভমেন্ট, মানে রিয়েল ফুল টেনিয়র লাগবে ওই ইমপ্রুভমেন্টটা দেখার জন্য। তো সেটা থেকে আমি মনে করি যেহেতু আমি এসছি, তো আমার আরেকটা টেনিয়র যদি করতে পারে। আর এর মধ্যে আমার মনে হয়েছে যে আমার উপদেশটাও তখন অখুশি না আর কি, সে কিন্তু ওই ফাইন্যান্সিয়াল ইস্যুতে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু আপনি হয়তো আলোচনায় আনবেন কোনো এক সময়। সো ফাইন্যান্সিয়াল ইস্যুতে সে কিন্তু স্ট্রং স্ট্যান্স নিয়েছিল আমার পরে। সে বলেছিল যে সে হলে এই কাজটাই করতো, যেটা আমিও পত্রিকায় দেখেছি, উনি 2-1টা প্রোগ্রামে বলেছেন। সো ওই সম্পর্ক, মানে উনি ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, উনি স্পোর্টস মিনিস্টার, অ্যান্ড উনি আমাকে বসিয়েছেন, অ্যান্ড উনি যখন একটু খুশি তখন মনে হয় যে আমার মানে অত অসুবিধা হবে না ইলেকশন করতে, এরকম। প্লাস তো যে আমার মানে ওই সময় আর কি আপনার মনে হয়েছে যে ক্রীড়া উপদেষ্টার ওই ব্যাকিংটা, ওই ব্লেসিংসটা আপনার উপরে আছে। মাঝখানে আগে আপনি এটা বলেছিলেন যে মাঝখানে খারাপ সম্পর্ক পেরিয়ে এটা আপনি বলছেন যে নিশ্চয়ই এই ফিনান্সিয়াল বিষয়টা নিয়ে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবো। আলোচনা তো আসলে এটা করতেই হবে, আজকে আপনার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আপনি আর নেই, সো সব বিষয় নিয়ে আসলে আলোচনা করতে হবে। আপনি আমাকে একটু বলেন তো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা পারসেপশন তৈরি হয়েছে যে এই যে 250 কোটি টাকা বা 238 কোটি টাকা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়েছে ক্রিকেট বোর্ডের এফডিআর এর যে টাকাটা, পারসেপশনের জায়গাটা হচ্ছে কি যে এই টাকাটা আপনি আপনার স্বার্থের জন্য ট্রান্সফার করেছেন না কি করেছেন, এটা আসলে আপনি কেন করেছেন বা কেন আসলে আপনার এটা করতে হয়েছে? আসলে আপনি যখন একটা অর্গানাইজেশন কর্তা ব্যক্তি হবেন, আপনার কিন্তু সব দিকে নজর রাখতে হবে। সো তখন দেশের যে ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থাটা ছিল, ব্যাংকে থেকে আমরা শুনেছি টাকা সরে গেছে, অনেক টাকা পাচার হয়ে গেছে, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্রিকেট বোর্ডের এই ফান্ডটা, বিকজ আমাদের চলতে হয়তো ক্রিকেট বোর্ডের টাকা যত আপনার ডেভেলপমেন্ট সবকিছু কিন্তু এটা দিয়ে করতে হয় আমাদের, এই টাকাগুলোকে সেভ করা খুব দরকার। প্লাস দুঃখজনক হলেও সত্যি, পরে অস্বীকার করেছেন সাম অফ দ্য ডিরেক্টর, তারা জানেন না, তারাও কিন্তু এসে আমাকে বলেছেন যে আসলে ইফতেখার মিঠু ব্যাংক রেটিং একটা কাগজ নিয়ে এসেছিল আমার কাছে যে এই রেড গ্রিন ইয়েলো এই জোন আছে, টাকা নিয়েছি। তো সবাই কিন্তু আমরা সবাই এক্স্যাক্টলি 10 জন না হলে অ্যাটলিস্ট 4-5 জন আমাদের এই আলোচনায় ছিল, আর আমার মাথাতে থাকতেই হবে বিকজ আমি একটা অর্গানাইজেশন, এই ভয়টাও ছিল। এই জিনিসটা আমার কাছে মনে হয় কি যে আপনার মানে বোর্ডে আলোচনা হয়নি বলে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বোর্ডে আলোচনা করতে আপনার অসুবিধা কি? বোর্ডের আলোচনা, বোর্ড তো আপনার বোর্ড মিটিং এটা দিতে হয়, আর এটা তো ইমার্জেন্সি ছিল। আপনার যদি ঘরে আগুন লাগে, আপনি কিন্তু প্রথম চিন্তা করবেন এই আগুনটা নিবাই কিভাবে, নাকি ও আসুক না আসুক, বালু আছে কিনা, এটা কিন্তু দেখবেন আপনি। সামহাউ ইউ উইল ট্রাই টু সলভ দ্যাট প্রবলেম। সো যখন এরা জানে, অ্যান্ড যখন সব নিয়মের মধ্যে আমার ছিল প্রথমে গিয়ে বেটার ব্যাংকে যাবো যেটাতে টাকাটা সেফ হয়। প্রথম কিন্তু ইন্টেনশন হাইয়েস্ট রেট ছিল না, ইন্টেনশন ছিল আমরা এটাকে কেমনে ভালো ব্যাংকে নিতে পারি। আচ্ছা, সেকেন্ড ছিল যখন ইন্টারেস্ট রেট তখন দেখেছি অনেক কম, তখন ওইটাকে আমরা অনেক ভালো রেট 3%, 4%-এর বেশি পেয়েছি। তারপর তো আপনি স্পন্সরশিপও পেয়েছি কিছু কিছু ব্যাংকের কাছ থেকে আমরা। সো এই পুরো যেই প্রসেসটাতে আপনি একটা নিউজ আমি প্রায়ই দেখেছি, পার্টিকুলার 1-2 জন ইউটিউবার যেটা তুলেছে বারবার, যে সিগনেচারি, নতুন সিগনেচারি ট্রান্সফার হওয়ার পরে সিগনেচার করেছে। আসলে এটা একদম মিথ্যা একটা কথা ছড়িয়েছে আর কি, জাস্ট একটা নাটকের মতো আর কি আমার কাছে মনে হয়েছে। কেননা মাহবুব নাম সিগনেটারি ফর লাইক মেবি 5-6 years 10 years, আই ডোন্ট নো, মানে ডেফিনেটলি আমি আসার আগে যখন ইসমাইল হায়দার মল্লিক দেশ ছেড়ে চলে গেলেন, তখন কিন্তু আমাদের একটা সিগনেটারি দরকার হলো। তখন কিন্তু ফাইম সিনা ওই 21 আগস্ট যেদিন আমার প্রথম বোর্ড মিটিং, ওই রেজলিউশনে আছে হি হ্যাজ বিকাম সিগনেটারি, এবং এটা আমরা এনএসসি বিল্ডিং এ বসে দে বিকাম সিগনেটারি। আর সবকিছু কিন্তু 21 আগস্টের পরে হয়েছে, কিন্তু আমি প্রায়ই শুনি পোস্ট ফ্যাক্টর দিয়ে ট্রান্সফার করেছে। প্রত্যেকটা ট্রানজেকশন আপনার এটা নোটশিট হয়,
টাকাটা আপনি কোত্থেকে তুলছেন, যে ব্যাংকগুলো আমরা বলেছি রেড থাকতে পারে না, টাকা তুলে তারা নোটশিট তৈরি করে একটা একটা অফিসিয়াল অ্যাকাউন্টেন্ট অর সিইও আর ডিরেক্টর থেকে হয় ফাইম সেনা নাইলে মাহবা নাম একজন করে সই করেছে, এবং প্রত্যেকটা ট্রানজাকশন এত মোটা বই হয়েছে, প্রত্যেকটা ট্রানজাকশন ইজ রেকর্ডেড অ্যান্ড এটা ইটস লাইক কেপ্ট ইন দ্য ক্রিকেট বোর্ড। তারা জানতো না এটা, তারা বলে কিভাবে? মিথ্যা কথা বলে। ওই যে গেম দে আর ফ্রম দ্য প্রিভিয়াস বোর্ড, দে ওয়ান্টেড টু সি মি ডাউন, আর মিথ্যা কথা বলে যত কিছু আপনি দেখেন না, যে চিত্রনাট্যই আমি বলবো নাটকের মতো কিন্তু জিনিসটা আপনি দেখেন, প্রতিটা জিনিস মিথ্যা কথা বলে চলে যায়। আপনি আপনি সিগনেচার করেছেন, আর আমি কিন্তু যে বোর্ড থেকে যে রিজয়েন্ডার বা আপনি একটা প্রতিবাদনামা বা একটা ব্যাখ্যা দিয়েছি, ওই ব্যাখ্যাতে কিন্তু পরিষ্কার লিখেছি আমি দুজন ডিরেক্টরের নাম যারা সিগনেটারি। আমি কিন্তু ক্রিকেট বোর্ডের সিগনেটারি কিন্তু আমি মানে আজ অবধি গতকাল অবধি হই নাই। আমি জানি যে এইটা যারা আছে তারাই করুক, আমি এদের জিনিসটা মাত্র এসেছি, আমার অত নলেজ নেই কোন ঝামেলায় পড়বে, যেন তারাই ছিল। সো তারাও যে কথাটা বলছে মিডিয়াতে অ্যাবসলিউটলি মিথ্যা কথা। ইউ ক্যান চেক উইথ দ্য বোর্ড দ্যাট এটা সব রেকর্ডেড কখন তারা সিগনেটারি হয়েছে। এখন মাহবানাম সাহেবের মতো একজন অভিজ্ঞ লোক, যে হয়তো 20-25 বছর ধরে ডিরেক্টর, সে যদি এখন এসে মিডিয়াতে মনে করেন যদি কোনো ইন্টেনশন যদি খারাপ থাকে, যদি এরকম করে মানে বিপদে ফেলার জন্য বলে, যে অ্যান্ড দে আর অলসো সারপ্রাইজ। আমি পরের দিন খবর নিয়েছি তারা এসে চেক করেছেন তারা কবে থেকে সিগনেচার করেছেন কিনা ডিলিভারি হতে। সো ইট ওয়াজ ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার দ্যাট দে ওয়ার ট্রাইং টু ডিফেম, ডিমিন, whatever you say. ফারুক ভাই, আপনি বলছেন যে ক্রিকেট বোর্ডের টাকাটা সিকিউর করাটাই আপনার মূল উদ্দেশ্য ছিল, নট নেসেসারিলি প্রথমত যেটার যে আমরা ব্যাংক রেট ইন্টারেস্ট বেশি সেই দিকে আপনার না। সো আমার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা তাহলে এখানে আর ইনভ্যালিড হয়ে যাচ্ছে যে ক্রিকেট বোর্ড কি আসলে আপনার টাকা বাড়ানোর প্রতিষ্ঠান কিনা? সো এখন তাহলে আপনি যখন এটা বলছেন টাকা বাড়ানোর প্রতিষ্ঠান, অবশ্যই আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে হলে তবে টাকা লাগবে আপনার। আচ্ছা, ইউ হ্যাভ টু, মানি ইজ সো ইম্পর্টেন্ট। উই ক্যান ডু এক্সট্রা ট্যুর, একটা টিম আসতে পারে বিদেশ থেকে। সো আপনার ইন্টারেস্টটাও কিন্তু, কেননা যে গ্যাপটা আপনি দেখেছেন, এই গ্যাপটা তো বড় গ্যাপ ছিল, হয়তো বা ইন্টারেস্ট রেট কম ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু ব্যাংকে 7%, 7.5% ইন্টারেস্ট রেটে ছিল, যেটা আমি আমার সময় এসে যে রেটগুলো আমি সব 11 উপরে, ব্র্যাক ব্যাংক যাদের একদম গ্রিন অ্যান্ড টপ নচ, যারা কোনো স্পন্সর করবে না তাদের হয়তো বা রেটটা 10.5, 10.5, 11.5 এরকম পেয়েছি। বাট আমি অ্যাজ হাই অ্যাজ লাইক আপনার 12.5 পেয়েছি, 12 হয়তো দুই একটা ব্যাংক দিতে পারে। সো প্রথম বলি আমি টাকাটা নিব, আপনি জানেন জনতা ব্যাংকের একটা কথা আসছে, আর কিছু জিনিস আসছে যেটা আপনাকে বলছি কেন, যে কিছু নাটক ক্রিয়েট করা হয়েছে জাস্ট টু টার্গেট মি, যেটা হলে আমি মানুষ যারা দেখছেন এই প্রোগ্রাম দেখবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি নিউজটা আসলো প্রথমে কিভাবে 118 কোটি টাকা সরিয়েছেন ডট, এখন সরিয়েছেন কি আমার পকেটে, অন্য ব্যাংকে, আপনি ভিতরে ঢুকলে বুঝতে পারবেন বিরাট দুর্নীতি। এখন এই নাটকটা মঞ্চস্থ করা হচ্ছে তো পুরো শুধুমাত্র আমার নাম খারাপ করার জন্য। কারণ আপনি জানেন এরকম একটা অর্গানাইজেশনে যেখানে আপনার 8 জন অ্যাকাউন্টেন্ট প্লাস প্রত্যেকটা নোটশিট হয়, সিগনেটারি থাকে, ডিরেক্টররা জানে, এটা ইম্পসিবল টু ডু এইরকম করে। যারা করছে আগে কিভাবে করছে আমি জানি না, বাট এটা সম্ভব না। আর আপনি যখন ইন্টারেস্ট রেট 8.5 থেকে 11.5 যাবেন, মার্কেটের হাইস্ট রেট আপনি পাচ্ছেন, সেখানে তার কোনো গ্যাপ নাই। একটা করে উল্লেখ করা আপনার প্রয়োজন, আপনি জানেন যে আপনি জানেন আমাদের ফরেন কারেন্সি একটা অ্যাকাউন্ট আছে। এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে আমি এসেই কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওই পার্টিকুলার ব্যাংকে ডেকেছিলাম, তারা 1-1.5 মাস পরে দেখা করেছে। ওখানে 35-40 মিলিয়ন আছে, 10 বছর, 8 থেকে 10 বছর ধরে। ওখান থেকে সারপ্রাইজিংলি 1 টাকা পাই নাই, 1 টাকা ইন্টারেস্টও দেয় না ওরা আমাদের, ক্রিকেট বোর্ডকে দেয় না। 35-40 মিলিয়ন মানে 350 থেকে 400 কোটি টাকা। রাইট। এখন আমি এসে বলেছি এটা তো এইভাবে হবে না, ইন্টারেস্ট দিতে হবে, আমার স্পন্সর করতে হবে। মানে টাকা দেয় না মানেটা কি? টাকা মানে জাস্ট অ্যাকাউন্টে রেখেছে, এটা থেকে আমরা কোনো বেনিফিট পাই না, জাস্ট সিটিং দেয়ার। তাই ওই পার্টিকুলার ব্যাংকটা ইউজ করছে তাদের কাজে, বাট ক্রিকেট বোর্ড এখান থেকে কোনো কিছু পায় না, মানে বেনিফিট পায় না, ইন্টারেস্ট পায় না। সো আমি এসে, ইজ ইট রিয়েল? ইউ ক্যান গো এন্ড চেক প্লিজ, সো দ্যাট আমি বলবো আপনি চেক করেন যে এই টাকাটা কি। যদি আমি কিছু ইনসাইড ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সো মানুষ কিছু জানলে ভালো। অ্যান্ড এটাও কিন্তু আমি বোর্ড মিটিংয়ে, লাস্ট বোর্ড মিটিংয়ে একটা পার্টিকুলার ব্যাংকের সাথে 7% ইন্টারেস্টে ফরেন কারেন্সি তার সাথে ডিল হয়ে আছে, ওটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি না, বিকজ তার মাঝখানে নানান ঝামেলা। আমি এই জায়গাটাতে আপনাকে প্রশ্নটা করতেই হবে। আপনি যে কথাটা বললেন সেটা তো হচ্ছে কি, মানে আর্থিক দিকে সিরিয়াস একটা এলিগেশন, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আমরা এত কথাবার্তা বলছি, সেখানে 350 থেকে 400 কোটি টাকা একটা ব্যাংকে আছে, কিন্তু সেখান থেকে আমরা বহু বছর ধরে কোনো ইন্টারেস্ট পাই না। আমি কি এটা কি মানে রাইটলি বলছি? রাইট। তা আপনি দায়িত্ব নিয়ে বলছি, আপনি দায়িত্ব নিয়ে বলছেন। আপনার বোর্ডের জন্য ডিরেক্টররা আছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন নাই? তারা তো আগে থেকে ছিলেন, অ্যাপার্ট ফ্রম ফাইন ভাই, নাজমুল আবেদিন ফাইন ভাই, অন্যরা তো আগে থেকে করেছি। যেটা এখন
কে কি বেনিফিট, আগে তো চলতো কেমন ভাবে বোর্ড আমি জানি না, হয়তো 2-3 জন চালাতো বা কি করতো আমি জানি না। সো এটা আমার কাছে এসে এই জিনিসগুলো আমাকে 2-3 মাসের মধ্যে আমার মাথায় ঢুকে গেছে যে এইটাতে ডেফিনেটলি বড় কিছু আছে। তাহলে মানে আমি আমার ইন্টারেস্ট, আমি যখন যে পার্টিকুলার ব্যাংকে ডাকলাম, তারা 7-8 জন এসেছিলাম, জিজ্ঞেস করলাম আপনারা কবে লাস্ট স্পন্সর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দে ফরগট, মানে লং টাইম ব্যাক। তো আপনার 2 টাকা আপনি ইন্টারেস্ট দেন, আমি অ্যাটলিস্ট অর্ধেক আপনি রেখে দেন, আমাকে 6-7% দেন, টাকা দিতে পারবো না, স্পন্সর করতে পারবো না, আমাদের ঝামেলা আছে লেখাই করতে। আমি তাহলে তো আমার অন্য চিন্তা করতে হবে ডেফিনেটলি টাকাটা। সো ওই টাকাটা সরাই মানে আবার সরিয়েছেন হবে কথাটা, বাট ওই টাকাটা আপনি চিন্তা করে দেখেন, আপনি ক্যালকুলেট নিয়ে যদি বসেন, $35-40 million ফর 6-7 ইয়ার্স, মনে করেন হয়তো বা ডে মানে 10 বছর আগে হয়তো বা 35 ছিল না, হয়তো বা আর একটু কম ছিল, বাট একটা পর্যায়ে একটা চাঙ্ক 20-এর উপরে ছিল, আই এম শিওর। 7-8 বছর 7%, 6%, 5% আপনি ইন্টারেস্ট হিসাব করেন ডলার্সে। না, কিন্তু ক্রিকেট বোর্ডকে এই টাকাটা না দিলে লাভ কার? আমি জানি না, সরি টু সে দ্যাট কেউ নাকি কোনো বেনিফিশিয়ারি হয়তো আছে এখানে, আমি জানি না, হয়তো বা থাকতে পারে। আচ্ছা, আপনি যে যে কথা বলেন সেটা আসলে আমার যে ঝামেলাগুলো হয়েছে, জি you can understand now, but against the wind, সাঁতার কাটা হচ্ছে against the tide, মানে হিউজ কারেন্ট, একাই চেষ্টা করতে হয়েছে আমার। সো ইটস লাইক আমি পরে যখন বসি, যখন আমার প্রবলেমগুলো হচ্ছিল লাস্ট 3-4 মাস, যখন আমাকে ওরা, কেন আপনি জানেন আমি রিজাইন করেছিলাম আফটার ডুইং সো ওয়েল, আমি সিলেকশন সেকেন্ড টেনিয়রে, আমি কিন্তু আমেরিকায় ছিলাম হলিডেতে উইথ মাই ফ্যামিলি। আমি ওখান থেকে বলেছি রেজলিউশন, আমি বলছি যে নো মোর, বিকজ উইথ সাম সিলেকশন পলিসি, 2-tier সিলেকশন পলিসি, এগুলোর থেকে আমি বলেছি আমি এবারও তারা রিপোর্টগুলো করিয়েছে উইথ দ্য হোপ দ্যাট দিস গাই ইজ এ হট হেডেড গাই, হি উইল জাস্ট লিভ জাস্ট লাইক বিফোর। বাট এবার আমি মনে করছি আমি সবসময় চলে যাই, কারো না কারো দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। সো ওই দৃষ্টি থেকে কিন্তু আমি চিন্তা করেছিলাম, না, আই ওয়ান্ট টু ফাইট, আই ওয়ান্ট টু ডু সামথিং গুড ফর বাংলাদেশ ক্রিকেট। অ্যান্ড আমি আসছি কিন্তু মানে আমার পরিকল্পনা প্রথম দিকে আমি বলতাম, পরের দিকে আর বলার সুযোগ পেতাম না, বিকজ আই ওয়াজ লাইক সো বিজি উইথ আদার থিংস, সো এটা করতে পারিনি আমি। বাট যে কাজগুলো করেছি, ইউ বি অ্যামেজড টু নো। ফারুক ভাই, এই যে আপনি যে ফিনান্সিয়াল ডিলিংসটার কথাটা আমাকে একটু জানতে ইচ্ছে করছে বা জানতেই হবে, প্রশ্নটা করতেই হচ্ছে যে এই যে $35-40 million এর কথা আপনি বলছেন, ক্রিকেট বোর্ডের এখান থেকে কোনো ইন্টারেস্ট পায়নি, আপনি যে ওই সরানোর পেছনে আপনি আপনার লজিকটা দিয়েছেন যে কি কারণে আপনি সরানো, মানে ট্রান্সফার, সরানো মানে তার আপনার পকেটে সরান নাই প্রবাবলি। সো ওই টাকাটার কথা আপনি বলছেন যে প্রবাবলি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কেউ সেটাতে বেনিফিশিয়ারি ছিল, হতে পারে, এটা আমি জানি না, যেহেতু আমি জানি না এটা, কেন কিন্তু ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে তো 1 পয়সা ইন্টারেস্ট যায় না। 2-4 মিলিয়ন হবে আপনার, মানে আপনি কি ইফ ইউর নট ইভেন ফাইন্যান্স, আমি ফাইন্যান্স আমার ব্যাকগ্রাউন্ড, আই এম ফ্রম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছি, মাস্টার্স করেছি, কিন্তু অ্যাজ এ লজিক্যাল ম্যান এই কোশ্চেন আপনার আসতেই হবে। আপনার একটা অর্গানাইজেশন চালাবেন, আপনার আয়ের খাতগুলো কেমনে বাড়বে, ব্যয়ের খাতটা কেমনে সংকোচন করবেন আপনি, তাইলে তো আপনি এগিয়ে নিয়ে পুট দ্য মানি আবার ডেভেলপমেন্টে। এক্ষেত্রে একটা কথা আমি না বললে, আপনার যেমন আম্পায়ারদের বেতন, স্কোরার, সবার বেতন ডাবলের কাছাকাছি, কিছু এমপ্লয়ির বেতন আমি কাজ ধরেছিলাম, বাট আমি আবার বলেছি হয় নাই। তারপরে যে কিছু গ্রাউন্ডসম্যানের পার্মানেন্ট করেছি, তারা মেডিকেল বেনিফিট পায়। তারপর আমি একটা জোরে সোরে একটা ওই যে আমাদের একটা ওয়েলফেয়ার একটা করা আছে একটা, মানে কেউ নজর দিত না। আমি চিন্তা করছি যদি ওখানে 5 কোটি টাকা রেখেও বিভিন্ন ব্যাংক থেকে মনে করলাম যাদেরকে আমরা টাকা ডিপোজিট করি, তাদের থেকে হয়তো সিএসআর ফান্ডের 50 লাখ কোটি টাকা নিয়ে একটা 10 কোটি টাকা ফান্ড করে আমাদের অনেক প্লেয়ার্স, কোচেস, তারপরে আপনার কিউরেটার আছে, দ্য পিপল দে আর নট ডুইং গুড, আই উড সে দ্যাট দুস্থ, ওদের আমি যদি 15-20 হাজার টাকা করে একটা পেনশনের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু অ্যাটলিস্ট তারা খেয়ে পরে বেঁচে যেতে পারবে। আমি কারো হেল্প করি, আমি নামই বললাম। সো দিস আর দ্য প্ল্যানস আই হ্যাভ স্টার্টেড। মাঠের ব্যাপারে আমি এমন কোনো জায়গা না, কেন আপনি জানেন না ফারুক, ওগুলো আপনি অনেক কিছু করেছেন। আমি ফিনান্সিয়ালটা যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন এই যে আমি সরাসরি প্রশ্ন করি, 238 কোটি টাকা, 250 কোটি টাকা, 12 কোটি টাকা হচ্ছে আপনার অপারেশনাল ব্যয়ের জন্য রেখেছেন, 238 কোটি টাকা যে আপনি মানে কিছু ব্যাংক থেকে কিছু ব্যাংকে ট্রান্সফার করেছেন, এইখান থেকে কি আপনার কোনো পার্সোনাল বেনিফিটের কোনো জায়গা আছে? আগের পার্টটা যেমন আমরা আনসিন জানি না, আনসিন কি কোনো আপনার আছে কিনা? আমার আপনাকে অন রেকর্ড বলে দিচ্ছি, আমি এখান থেকে সবার এটা জানা উচিত, ক্রিকেট বোর্ড থেকে যদি কেউ কখনো প্রমাণ করতে পারে এই 9 মাস আমি 9 টাকার বেনিফিট নিয়েছি, তাহলে আমি পুরো দেশবাসীর কাছে আমি দায়ী থাকবো। And I will take whatever and I can, and এই কথাটা নিউ জেনারেশন আমাকে চিনে না, বাট যারা আগে থেকে আমাকে চিনে, একটা মানুষ তো আপনি রেপুটেশন ক্রিয়েট করেন একদিনে না, ইটস লাইক টেক্স টাইম। 40 years of my career, আমার জীবনে বলেছে এই লোকটা মাথা গরম, রাগ করে বেশি, ঝগড়া করতে পারে, মাঝে মাঝে দুই একটা মারামারিও করতে পারে, কিন্তু আমার চরম শত্রু কোনোদিন বলতে পারবে না যে আমি অসৎ একজন মানুষ। এই সততাটা আমি মানে আই এম সো স্যাড দেখে।
যে কোশ্চেন আমার এখানে এসে করতে হচ্ছে আমাকে। মানে সারা জীবনের যেগুলো যে প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হয় নাই, সেটা আপনার এখানে মুখোমুখি হইতে হয়েছে। এবং এটা স্ক্রিপ্টেড। আপনি 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 নিউজগুলো দেখেন, এরা কিছু পায় না বলে এই 118 কোটি আর ট্রান্সফার, আমি তো মনে হয় 20-25টা নিউজ দেখে ফেলেছি, মানে শুনেছি, মানে আমি তো এগুলো পুরোপুরি দেখি না। সো যখন আমার এই রেপুটেশন অ্যাট স্টেক, যখন আমি আসলাম দেশের ক্রিকেটের উন্নতি করার জন্য, যখন আমি চাচ্ছি ভালো কিছু করে যাব, যখন এই ডেনটা পড়েছে। আপনার বাসায় আপনার স্ত্রী আছে, সন্তান আছে, আপনার একটা আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, তারা আসলে এই জিনিসটাতে কিভাবে রিয়েক্ট করেছে, বা আপনার ওই সময় ওইটা কি খুবই আনকমফোর্টেবল একটা আসলে আমার যারা আমাকে চিনে তারা তো খুব ভালো করে চিনে আমি, অ্যান্ড দে হ্যাভ লাইক এম্বারেসমেন্ট তো হবেই। আপনি মনে করেন ইউ হ্যাভ লাইক ইমিডিয়েট ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি, থার্ড ফ্যামিলি, কিন্তু এরপরে যারা চিনে, ও আচ্ছা, দিস ইজ এ গুড প্লেস টু ডু সামথিং। আসলে এই জিনিসগুলা আপনি যদি মানে ইফ ইউ গো ব্যাক অ্যান্ড যে স্বপ্ন নিয়ে আমি আসছিলাম, করতে চেয়েছিলাম, মানে ইটস অল ওয়ান এজেন্ডা টু সি বাংলাদেশ টিম অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট প্রসপার, নট অনলি ক্রিকেট, ন্যাশনাল টিম। ইটস লাইক রাইট ফ্রম ইয়োর রুট লেভেল, মেবি গ্রামে, মেবি ডিস্ট্রিক্ট লেভেল, সব লেভেলে। বিকজ আমি তো মানুষ, আমি তো এখানে ফাইন্যান্স দেখতে আসি নাই। মাই জব ইজ টু ইমপ্রুভ। ওকে, অ্যাজ এ কর্তা ব্যক্তি অফ দ্য বোর্ড আপনি এগুলো দেখতে হবে আপনার, বাট আমার কিন্তু এরিয়া অফ ওয়ার্ক ইজ মাঠ বানাবো আমি। কেন আমি মাঠ ভাড়া করে থাকতে হবে আমার? আমি স্টেডিয়াম বানাবো না 1,000-1,500 কোটি টাকা, কেন আমার এখানে কোনো ইন্টারেস্ট নাই। বিকজ আই হ্যাভ নো এজেন্ডা টু মেক মানি, দিস ইজ এ প্লেস। এটা আমার হলে গিয়ে আমার এথিক্সের জায়গা, আমার ভালোবাসার জায়গা। আই এম এ বিজনেসম্যান, আমি তো শূন্য থেকে আসি নাই। ইটস নট আই ওয়াজ নট ক্রিয়েটেড ফ্রম ভ্যাকিউম। আমি তো একটা পাস্ট আছে, আমি জায়গার ব্যবসা করি, কনস্ট্রাকশন করি। নারায়ণগঞ্জ আমার একটা মার্কেট আছে, বিল্ডিং বানিয়েছে। মোহাম্মদপুরে আমি একটা বিল্ডিং বানাবো। সো আই এম কনস্ট্রাকশন অ্যান্ড ল্যান্ড। কিন্তু ক্রিকেট বোর্ড, এনিবডি came and said this is something, no, this is a place for me to love, আর কিচ্ছু না, দেওয়ার জন্য। এখানে কোনো ব্যবসা নাই। ওকে, এখান থেকে যদি বাইরে কেউ এসে বলে যে ব্যবসা করতে চাও কিনা, yes, I'm a businessman, but not in cricket board, not cricket related. It's a conflict of interest. এর একটা কথা নোমান আপনাকে বলতেই চাই আমি, যে কথাগুলো আমি খুব বেশি বলে বেড়াই না, বিচ্ছিন্ন। বিকজ আমি মনে করি আমি সোজা চলি, আমি সোজা কাজ করতে ভালোবাসি। রিয়েল ইম্প্যাক্ট তো আমাদের প্রোডাকশনের। হ্যাঁ, এরা লাস্ট সাইকেলে এই বিপিএলে এরা প্রোডাকশন করেছে। সো আমার কাছে মনে হলো যে এই কন্ট্রাক্টটা তো আগে করেছে, সেই কন্ট্রাক্টের মধ্যে কিছু আছে নাকি। আমি বলছি আমাকে ইয়ে দিতে হবে, ডিসকাউন্ট। আমি বলছি পার ডে $5,000 ডিসকাউন্ট নিয়েছি। আপনি 24 দিন হিসাব করেন, $1,20,000। তার সাথে 35% হলে গিয়ে আপনার ট্যাক্স, যেটা সবসময় বোর্ড দেয়। 2,10,00,000 টাকা ক্রিকেট বোর্ডে জমা দিচ্ছি আমি। And that guy said, this is my contract. How can you do that? আপনি যদি চিন্তা করেন জিনিসটা একটু অন্যায়ের পর্যায়ে ঠিক না, মানে সো সততা অসততার কথা আপনি আমাকে বলবেন, আমার নামে মিথ্যা রটনা দিবেন, এটা তো আসলে আমি বললাম তো যে আমার ইয়ের সাথে হারছি। যদিও আপনার আসবে ম্যানেজমেন্ট সিলেক্টর হয়ে প্রেসিডেন্টের কাছে, বলেছে আপনার ভালো না বাকি, কিন্তু আপনি বলে দিলেন যে আমি অসৎ। অ্যান্ড যারা করছে দিস গাইজ, কিন্তু একটা নতুন ছেলে আমি বুঝতাম, যারা করছে এরা যে একটা টার্গেট করে করছে, এটা বোঝা যাচ্ছিল। যে আপনি দেখেন শুধুমাত্র আমি সব জায়গায়, মানে আমাকে টার্গেট, আর কিচ্ছু নাই। কিন্তু যত অশোক লোক যাই থাকুক, ফারুক ওই ট্রান্সফার হই। সো দিস ইজ সামথিং দ্যাট এটা ফুল একটা মিশন, একটা নাটকের মতো করে মিথ্যা অপবাদ ছড়িয়ে, এবং চিন্তা করে চলে 2টা রিপোর্ট করে 4টা রিপোর্ট করে সে এমনি চলে যাবে। যেটা আমি বলেছিলাম একটু আগে, আমি বলেছি না, আল ট্রাই টু ফাইন্ড, সবাই বলবে যে তো একটা পলানপর মানুষ। সো আমি চেষ্টা করেছিলাম, বাট ইজ দ্যাট দ্য রিজন যে আপনি এবার ডিসাইড করেছেন ইউ উইল ফাইট টিল দ্য এন্ড নো ম্যাটার হোয়াট? আপনার রেপুটেশনের কথা চিন্তা করে যে যত কিছু হোক, ইভেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের এই দায়িত্ব থেকে তো এখন আপনি নাই, আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো যে আপনি ফাইট করছেন বা করবেন বলে বলছেন, সেটা কি আপনার ওই সারা জীবনের রেপুটেশনটাকে আপনি? আমি আসলে মানে you see, first you're conscious, যে conscious আমি 100 why I am so bold and why I talk so straight, why এই শক্তিটা আসে কোথা থেকে? It comes from the within, it's from inside. If you think you are to some extent you have done something, your voice would be little narrow and you'll try to avoid things. You question anything in my life, সব সিলেকশন বলেন, যা বলেন, সবকিছু কিন্তু আমি কাজ করেছি রাইট। I mean
successful unsuccessful is like the aftermath, but before that why I did that I had always explanation. So এই জন্য আমি কিন্তু আমার কনসিয়াসে, আমি কাজে, আমি সবসময় খুব ক্লিয়ার। আপনি আমাকে জিজ্ঞেস করবেন আপনি তো ওই প্লেয়ারে চান্স দিলেন 3টা ম্যাচে 0 করছে, আমি কিন্তু বলবো হ্যাঁ আমি এই কারণে চান্সেস হি ডিডন্ট পারফর্ম। ওই সৎ সাহসটা আমার মধ্যে আছে, এন্ড এইটা বাংলাদেশের যারা আমার সাথে কাজ করেছে আমার মনে হয় 90% লোক জানে। তবে তাহলে আপনি তো বললেন যে কোনো প্রশ্ন করতে পারবো, কিছু প্রশ্ন তো তাহলে করতেই হবে। ধরেন আপনি যে টাকা পয়সার কথাটা যেটা বললেন যে 1300-1400 কোটি টাকা ক্রিকেট বোর্ডের আছে, ওয়াই মানে 250 crore, এই 250 কোটি টাকাই কেন সরাইতে হয়েছে? আচ্ছা, আপনি যেহেতু আপনি টাইম ফ্রেম আছে সবগুলারই, কিছু কিছু ক্ষেত্রে আপনি যেটা খুব খারাপ তাদের হয়তো বা আমি ওই এফডিআর হয়তো বা নিয়ে নিয়েছি আমি, কিন্তু এখন কিন্তু কিছু মনে করেন কিছু ম্যাচিউর আমি দেখে আসলাম আরো 51 কোটি প্লাস প্রত্যেক মাসে তো ম্যাচিউর হতে থাকে। একটা ব্যাংকে 30 কোটি টাকা ম্যাচিউর হয়ে গেছে। আমি তো অ্যাকাউন্টেন্ট, আমি অ্যাডমিন, আমি সিইও না। এই যে হয়েছে এটা তো আমাকে বলতে হবে, তারপরে সে আমি যাব। প্রত্যেকটা আমার প্ল্যান ছিল এইগুলো সব। এখন যে বেটার ব্যাংকগুলো তো আপনার ভয়ের কিছু নাই। ইফ ইট ইজ সাম অফ দ্য ব্যাংক গ্রিন জোন অর ইয়েলো জোন উইথ ব্যাকআপ গুড অ্যামাউন্ট অফ মানি দে হ্যাভ, যেটা আপনার মনে করেন আছে, তাদের তো আপনার সরানোর কোনো দরকার নাই। আর যদি ইন্টারেস্ট রেট আপনি ওর সাথে হয়তো বা নেগোশিয়েট করতে পারেন, বাট আপনার বুঝতে হবে যে যেই কাজগুলো আপনার যেগুলো সবচেয়ে ভালনারেবল ছিল ফিল করেছি আমি বা আমরা যারা সাইন করেছে, যে আমার ডিরেক্টর বলেছে ক্যামেল রেটিং দিয়েছে এই ইয়েলো গ্রিন এই সেই করা উচিত, তখন ওগুলো করেছি। কিন্তু এগুলো সব ফ্রেম অনুযায়ী করতে এবং ওই ম্যাচুরিটি, মানে আপনি বলছেন এত টাকা সব তো আপনার ব্যাংকে নেই, সবগুলো তোর রেড জোনে নাই না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি যে ধরেন আপনারা যে টাকা ট্রান্সফার করেছেন সেখানে আমি দেখেছি যে এখনো কিছু টাকা আপনার ট্রান্সফার করেও ইয়েলো জোনের ব্যাংকে রেখেছেন। আমার প্রশ্ন, যদি এখানে ক্রিকেট বোর্ডের সিকিউরিটিটা, মানের সিকিউরিটিটাই যদি সবচেয়ে প্রায়োরিটি হওয়া উচিত, ওয়াই নট সব টাকা হচ্ছে গ্রিন জোনের ব্যাংকে রাখেন? এটা আপনি সব টাকা গ্রিন জোনের ব্যাংকে রাখলে আপনার দিয়ে কমে যাবে। আপনি ইয়েলো, শুধু ইয়েলো, কিন্তু ইয়েলোরও আরো শুধু ইয়েলো জোন দেখে রাখি না, ইয়েলোর সাথে ওর ব্যাকআপ আরো কিছু ক্যালকুলেশন আছে যেটা ব্যাংকের, যেটা ফাইন্যান্সিয়াল ওরা জানে, ওরা আমার বুঝায়। এটা ইয়েলোতে আছে, কিন্তু ইয়েলো জোনটা আপনার ইয়েলোর মধ্যে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ব্যাকআপ খুব ভালো, ওরকম ব্যাংকে ইয়েলো টু ইয়েলো গেছে আপনি দেখবেন। তবে আরো কিছু প্রসঙ্গ নিয়ে আসলে আপনাকে প্রশ্ন করতেই হবে, যেহেতু আপনি এখন ক্রিকেট বোর্ডের এই প্রেসিডেন্টের এই জায়গাটাতে আপনি আর নেই। আপনার এইখানটাতে একটা প্রসঙ্গ এসেছে আপনার বিতর্কের জায়গাটাতে, যে নারায়ণগঞ্জের আগে যিনি সংসদ সদস্য ছিলেন শামীম ওসমান, ওনার সঙ্গে আপনার একটা সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, এরকম একটা প্রসঙ্গ আলোচনা এসেছে। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? পুরো 100% মিথ্যা কথা। ওনার সঙ্গে আপনার কোনো বিজনেস নাই। ইফ সামওয়ান ক্যান ফাইন্ড, আই এম লায়াবল ফর এনিথিং এন্ড এভরিথিং। তার সাথে আমার জীবনে কোনোদিন, সে নারায়ণগঞ্জের সাংসদ, আমি নারায়ণগঞ্জের ছেলে, প্রবাবলি ডিসি অফিসে কখনো মিট করেছি, বাট তার সাথে আমার কোনো ব্যবসায়িক লেনদেন কোথাও কোনোদিন ছিল না, কোথাও নাই, কোথাও কেউ কিছু বের করতে পারবে না, নাই, তার সাথে কিছু নাই, বের করতে প্রশ্ন ওঠে না। সাকিব আল হাসানের সাথে আপনার বিজনেস আছে? সাকিব আল হাসান আমার বিজনেস নাই। সাকিব আল হাসান একটা জায়গা, সাকিব আল হাসান আমি দেখেছি, এটা পত্রিকায় এসছে, সাকিব আল হাসান কোথায় জায়গা কিনেছে আমার তো দেখার বিষয় না। এখন আমাদের জয়েন্ট নামে ব্যবসা, আপনি বলছেন জয়েন্ট নামে কিছু না, মানে এরকম একটা মানে আলোচনা এসেছে নারায়ণগঞ্জে। আপনি ইসি গভর্নমেন্ট যেসব জমি অ্যাকোয়ার করবে সেসব ফ্রেম করতে চান কাউকে, অনেক ধরনের জায়গা আছে আপনি ফ্রেম করতে পারেন না। মানে ওইখানে আলোচনাটা আসছে যে এই ইয়েতে, মানে যে রিপোর্টটা দেখেছি আমি সেখানটাতে আছে যে সাকিব আল হাসান এবং আপনাদের একটা এরকম জমির ব্যবসা আছে যৌথ, যেখানে গভর্নমেন্ট যেসব জমি অ্যাকোয়ার করবে সেখান থেকে আগেই আপনারা জমি কিনে রাখেন, পরবর্তীতে যেন গভর্নমেন্টের কাছ থেকে বেশি দাম আপনারা নিতে পারেন। একটা কথা বলে দেই, সাকিবের সাথে আমার কোনো যৌথ ব্যবসা কিছুই করি নাই, জানি না সাকিব কোথায় জায়গা কিনেছে, আমি পত্রিকায় দেখেছি জায়গা কিনে। সাকিবের সাথে আপনার কোনো জায়গা টাকা নেই? এবার করেন আপনি, অসুবিধা নেই। আচ্ছা, সবকিছু অ্যানসার করবো আজকে। নারায়ণগঞ্জে একটা হত্যা মামলার আসামি, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনার সঙ্গে সফর সঙ্গে হয়ে হচ্ছে গিয়ে বিপিএল চলাকালীন সময় গিয়েছে, ক্রিকেট বোর্ডের টাকায় হোটেলে থেকেছে, যাতায়াতের টাকা নিয়েছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? একদম পরিষ্কার, ছেলেটাকে আমি চিনি 15 বছর বেশি হবে। আমার বাবার পাটের ব্যবসা ছিল 70s, আমার বাবা পাট রফতানি করতো ব্রাজিলে 75-76-এ। সেখানে আমাদের পাটের গোডাউন ছিল, প্রসেস করতো আমার পাটটা, শীতলক্ষা বেলিং, ওখানে প্যাকেট হতো, কাটতো। সো ওই জায়গাটা যখন ব্যবসাটা চলে গেল, তখন ওই জায়গাটা ছেলেটার বাড়ি, শীতলক্ষা ক্লাবের সে মালিক, সে ক্রিকেট খেলে নারায়ণগঞ্জ রেগুলার, নারায়ণগঞ্জ ক্লাবের সে ভাইস প্রেসিডেন্ট। সো দিস ইজ সামথিং দ্যাট কানেক্টস মি। কিন্তু তার শুধুমাত্র একটা মামলা ছিল, আপনার ভাঙচুরের মামলা ফতুল্লা থানায়। তার আমি যতদূর জানি, আপনি এটা প্রশ্ন করতে পারেন, তার কোথাও কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই। বিকজ আমি খুব পলিটিক্যাল পরিচিত হইতে পারে, বাট খুব ভালো বন্ধু না। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কোনো কাউন্সিলরশিপ, কোনো এগুলো আমি আমার জানার মতে নাই। আর আপনি যেটা বলেছেন, আমার সাথে সে সিলেটে গিয়েছিল, সিলেটের পয়সা সে দিয়ে দিয়েছে, কিন্তু চিটাগংয়ের পয়সাটা সে প্লেনের টাকা
দিয়ে দিয়েছে, আমার কাছে স্লিপ দেখিয়েছিল তখন, কতদিন আগে আমি জানি না, ভুলে গেছি, যোগাযোগ নাই এখন। সো তখন আমি দেখেছি যে ওই বিকাশে টাকাটা পে করেছে, ওটা সামহাও আসে নাই, যাকে দিয়েছে সে হয়তো দেয় নাই, আর হোটেলের টাকাটা হয়তো মিস হয়ে গেছে। এটা আমি পরে বলছিলাম যে তুমি বিলটা দেখাই দাও, আমি টাকাটা দিয়ে দিব। সো যদি ওরকম সফর সঙ্গী হতো আমার, তাহলে কিন্তু সব জায়গায় তো ফ্রি যাওয়ার কথা ছিল, আসলে জিনিসটা এরকম না। আর যেহেতু আপনি হত্যা মামলার কথা বললেন, একটা মামলা ছিল যেটা বললাম যে ভাঙচুরের মামলা, তারপরে কিছু মামলা, একটা দুটো মামলা পরবর্তীতে এটা হলো গিয়ে ধরার পরে হত্যা মামলার সন্দিগ্ধ হিসাবে তাকে ঢুকানো হয়েছে। সন্দিগ্ধ মানে আমরা আরো অনেক আছে না, আরো অনেকে, এই আরো অনেকের মধ্যে নামটা ঢুকিয়েছে। মানে যাই হোক, আপনার লোকাল কিছু পলিটিক্স আছে, এটা আসলে আই ডোন্ট গেট ইনটু ইট। লোকাল পলিটিক্স আপনার রাইভালরি থাকে, সে যদি নারায়ণগঞ্জ ভাইস প্রেসিডেন্ট, তার নিশ্চয়ই কিছু শত্রু ছিল, সে নারায়ণগঞ্জে থাকে, তার নিশ্চয়ই তার এরিয়াতে কিছু শত্রু ছিল। সো এটা আসলে আমরা জানি যে ফ্রেম করতে পারে না পারে, আসলে এটা আমি আসলে ওরকম ভাবে বলতে চাই না, যেহেতু এটা বিচারাধীন মামলা। বাট আমি যতটুকু জানি তার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, সদস্যপদ, কাউন্সিলরশিপ, এরিয়া, মানে কোনো না কোনো কিছু থাকবে যে বলেছে হত্যা মামলা এবং সে একটা পার্টিকুলার দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সে সদস্য বা পলিটিক্স করতো না, এটা মিথ্যা কথা। আরেকটা জিনিস সত্য কি মিথ্যা সেটা আপনি বলবেন, সেটা হচ্ছে যে আপনি একটা ট্যুরে গিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খরচে 11 লাখ টাকা হচ্ছে গিয়ে আপনি ব্যয় করেছেন। মানে কেন গিয়েছিলেন আপনি ট্যুরটাতে, বা আসলে কি এত টাকা ব্যয় হয়েছে? এটা একটু অজ্ঞতা আছে আমাদের, আমরা ভুলে যাই যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শুধুমাত্র খেলা দেখতে যায় না, তার কিছু পিয়ার মেনটেন করতে হয়। আপনি জানেন যে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন কিন্তু আমি আইসিসি ডিরেক্টর ছিলাম। সো বাংলাদেশের একটা খেলা ছিল, I targeted to meet ICC now chairman, then BCCI secretary chairman, president মানে জয় শাহ, তার সাথে আমার ইন্ডিয়া ট্যুর নিয়ে আলাপ হয়েছে। খেলা ওয়াজ জাস্ট এ খেলা, আসলে আসল উদ্দেশ্য ছিল লিগের মিটিং গুলা। পাকিস্তানের মৌসিম নাকবি ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, ইফ আই রিমেম্বার 21 তারিখে। আই ওয়েটেড, প্রথম মিটিং করেছি জয়শের সাথে, ইন্ডিয়া ট্যুর নিয়ে আলোচনা, দীর্ঘক্ষণ আলোচনা করেছি যে সামহাও বোঝানোর চেষ্টা করেছি অনেক স্টেবল দেশের অবস্থা, কোনো অসুবিধা নাই। কারণ আপনি জানেন ইন্ডিয়া ট্যুর মিনস লট অফ মানি ফর টিভি রাইটস এন্ড অল। পাকিস্তান ট্যুর এফটিপি বাইরে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এফটিপি তে অলরেডি সেট করা, আপনি আসবেন আমি যাবো, এটা ইটস অলরেডি ক্যালেন্ডার। এফটিপি বাইরে 3টা ম্যাচ, পার ম্যাচ টিভি ভ্যালু যদি হয় 1.5 কোটি, 4.5 কোটি, আর যদি টিকিট সেল হয় 1 কোটি টাকা মিনিমাম, 16 কোটি, আর ধরেন 3টা ম্যাচ 4 কোটি, সেখানে হিসাবটা কত হলো? 7-8 কোটি টাকা একটা হিসাব আছে, রাইট? এখন এগুলো তো আমি জনগণকে বলে বেড়াবো না যে কেন এখানে গেলাম, এগুলো বিজনেস কূটনীতি। এই যে আমি এক্সট্রা ট্যুরটা পেলাম, বাংলাদেশে কিন্তু এখানে 8 কোটি টাকা লাভ হবে। সো 8 কোটির ওখানে আমার মনে হয় এটাও ইনফ্লেটেড, হয়তো বা 7-8 লাখ টাকা হবে। প্লেন ভাড়া আপনি জানেন অনেক বেশি, একটা ওয়েস্ট ইন্ডিজ একটা প্লেয়ার, যে আমাদের প্লেয়ার 15-16 লাখ টাকা ভাড়া এক একটা টিকিটের। সো এরকম করে হতে পারে। সো ইটস লাইক ইফ ইউ ডু ইন সিম্পল ম্যাথ, তাহলে কিন্তু আমি যদি 10 কোটি ধরি, 10 কোটি এগেইনস্টে আমি ট্রাই টু আর্ন 8 কোটি প্লাস দ্য রিলেশনশিপ 10 লাখ। 10 লাখের সাথে আমি আপনি প্ল্যান করেন এই 8 কোটি। মানে আপনি বলছেন যে আপনি 10 লাখ টাকা এখানে ক্রিকেট বোর্ডে ইনভেস্ট করে 8 কোটি টাকা নিয়ে এসেছেন, রাইট? ওকে, এটা আপনি দেখতে পাবেন। এই তো 3টা ম্যাচ খেলবে জুলাইয়ের 20, 22, 24 তারিখে, ওকে ইনশাআল্লাহ। ওকে ওকে দুদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো এটা আমরা কখনোই দেখিনি। দুদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কেন গিয়েছে? আপনাকে ধরার জন্য? না, আমি তো সময় খুব কম, সবগুলো অভিযোগ ছিল গত বোর্ডের। এন্ড খুব মানে সারপ্রাইজিংলি এই দুদকের অ্যাপ্লিকেশনটা হয়েছিল সেপ্টেম্বর মাস গত বছর, ওকে, সেপ্টেম্বর বা অক্টোবরে, ইফ আই ডোন্ট রিমেম্বার। মানে দুদককে আমন্ত্রণ জানানো হয়েছে? দুদককে অ্যাপ্লিকেশন করেছিল কেউ, কারণ আপনি জানেন দুদকে আপনি একটা লজ করতে পারেন কমপ্লেইন উইথ স্পেসিফিক কিছু জিনিস দিয়ে, তারা করেছে। এবং তারা সারপ্রাইজিংলি, আমি যেদিন জিম্বাবুয়ে মিটিং শেষ করে আইসিসির, আমি যখন ফিরি ওই দিন দিনের বেলা দুদক আসছিল, আমি রাতে আসছি। কোন মাসে? এটা হলো গিয়ে এপ্রিলের 15, 14 বা 15 তারিখে। মানে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে, এপ্রিলের, মানে আমি বলছি সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে কমপ্লেইন লজ করা হয়েছে এবং এপ্রিলে দুদক এসেছে। সো এখন অ্যান্টি কারাপশন ইউনিট বা অ্যান্টি কারাপশন যেটা আর কি আমরা বলি, তাদের তো আপনার যে কোনো জায়গায় যে কোনো সময় যাওয়ার রাইট আছে, এটা আমরা কিন্তু উই ক্যানট স্টপ দেম বিকজ দে হ্যাভ দ্য রাইট টু গো। আমরা তাদের বলেছি যে সর্বাত্মক সহযোগিতা, যে যে কাগজ চেয়েছে এগুলো ম্যাক্সিমাম 27টা অভিযোগ। আসলে প্রথমে তারা এসেছিল 5টা অভিযোগ নিয়ে, সেকেন্ড তারা এসেছিল 27টা অভিযোগ নিয়ে, থার্ড তারা এসেছিল 2টা অভিযোগ নিয়ে। 2টার মধ্যে 4 ডিভিশন কোয়ালিফাইং। আর এই যে আপনি বললেন যে আপনার কাছে আসছিল নাকি, এই আমার ব্যাংকেরটাও তারা নিতে আসছিল। আপনি একটু আমি এক্সপ্লেন করেছি, প্রত্যেকটা নোটশিট সহ, সিগনেচার সহ, ডেট, টাইম, ইন্টারেস্ট রেট, কত টাকা, সবকিছু দিয়ে স্ট্যাম্প করে দিয়েছি পুরোটা, দুদকের কাছে পুরো ফাইলটা আছে। মানে যদি 37 কোটি টাকা ট্রান্সফারের যে জিনিসটা ওটা দেওয়া আছে জমা। আর আপনার যেই 15টা ক্লাব, যেটা হলো গিয়ে আমরা বলি যে একটা জেনারেশন ওয়াইপ আউট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট থেকে,
মানে আমি হিসাব করি 9 থেকে 10,000 ক্রিকেটার, তারা হয় এখন মুদির দোকান চালায় বা 16 বছর 10-12 বছর আপনি 2টা করে টিম আপনি উঠেছেন জাস্ট ভোটের খেলাতে। আগে ছিল 48-50 টিম খেলতো, তারপরে একটা বুদ্ধি বের করলো আগের বোর্ডের লোকজন, যে দেখ করে আমরা 2টা মজার ব্যাপার। আগে তো তাও ছিল হলো কি আপনার সুপার লিগ অনলি, যখন এপ্রিল মাসে যখন তারা চলে যায়, এক্স্যাক্টলি আমি জানি না ডেটটা, যে চলে যাওয়ার আগে তারা সবাইকে কাউন্সিলর বানিয়ে দিয়ে গেল। এখন আপনি অ্যাজ এ বিজনেসম্যান, লেটস সে আপনার 1 কোটি টাকার ব্যবসা লগ্নি করলেন, আপনার 30 লাখ টাকা 40 লাখ 50 লাখ লস হয়ে, আর 50 লাখ টাকা কিন্তু আপনি ঘুরে যেতে পারবেন। কিন্তু যেই ছেলেগুলা আপনার র ট্যালেন্ট, এই 10,000 ছেলে যারা বাংলাদেশ ক্রিকেটের কোন সিস্টেম থেকে বের হয়ে গেল, এই অভাবটা পূরণ করবেন কিভাবে আপনি? 3rd ডিভিশন কোয়ালিফাইং বন্ধ হওয়ার কারণে যেটা আমি এবছর আবার পূর্ণ উদ্যমে 60টা টিম নিয়ে উদ্বৃত্ত আছে আমার এখানে বাজেট। সো এই অপূরণীয় ক্ষতি আপনি পোষাবেন কেমনে আমি জানি না। এটা হয়তো প্রবলি হ্যাভ টু ওয়েট another 5 to 6 years টু বিল্ড, ওইরকম করে যদি ভালো টিম আসবে, খারাপ টিমগুলো নেমে যাবে। আর আপনি শুধুমাত্র এটা না, যে টিমগুলো নেমে গেছে আমি শুনেছি এদেরও ম্যানিপুলেশন করে কিছু কিছু টিমকে নামানো হয়েছে তখন। সো আমি দুদকের কথা বলছিলাম, তো দুদক এখন ওইটা মানে কি নিয়ে তদন্ত সেটা করছে, বা আপনি যে এখন নাই, এখন কি সেই তদন্তটা আগাবে, বা এখন না? আমি দুদকের সাথে কোনোভাবে কানেক্টেড না, যখন দুদক ইন্ডিপেন্ডেন্ট বডি। হ্যাঁ, এই যে গত কয়েক মাসে গিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি আপনাদের সেই সহযোগিতার জায়গা, বা আপনি কি চান নাকি দুদকের এই তদন্তটা আসলে? আমার মনে করা কমপ্লিট হওয়া দরকার। তারপর বিপিএল নিয়ে অনেক এবারে মানে কন্ট্রোভার্সি হচ্ছে, স্পেশালি 2টা টিম নিয়ে, স্পেশালি একটা টিম রাজশাহীর ওনার আপনার বন্ধু, সেই হিসেবে আপনি তাকে বিপিএল এর টিমটা দিয়ে দিয়েছেন। এটা ভালো ইন্টেনশনালি ছড়িয়েছে এটা। রাজশাহীর ওই লোকটাকে আমি জীবনে কোনোদিন লাইফে দেখি নাই। প্রথম যেদিন ইন্টারভিউ দিতে আসলো, আমি স্টিল রিমেম্বার, 3টা চেয়ার, বাদিকে চেয়ার বসছিল, মাহব্বা এদিকে ছিল, আরো একটা ডিরেক্টর হয়তো ছিল। সো দিস গাই মিট টিম ফর দ্য ফার্স্ট টাইম। সেটা চলেছে আমার বন্ধু। আপনার এই যে সবাই মিলে যে আপনার এগেইনস্টে চলে গেল, খুব স্বাভাবিক। আপনি তো এই যে আপনাকে বললাম না যে 8 জন অনার্স আবার কি একটা বিয়ে দেওয়ার কোনো রাইট নাই। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মিজারেবল ইট ওয়াজ লাস্ট এই 7-8 8-9 মাস। আমি আমাদের চিঠিটা পড়েছি, দেখেছি, সেখানটাতে কিন্তু বিপিএল কে অনেক বেশি ফোকাস করা হয়েছে, ওয়ারেস বিপিএল এর এবার অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে প্রচুর দর্শক এসেছে, মাঠের ক্রিকেট ভালো হয়েছে, উইকেট বেটার ছিল, মিসম্যানেজমেন্ট ছিল। আমি সেগুলো বলছি যে আপনার এই যে 2টা টিমের ওই জায়গাটা সম্বন্ধে চিন্তা করতে হবে আপনার, এবং হচ্ছে কি আপনার হচ্ছে টিকিট বিক্রি থেকে আপনার একটা বড় অঙ্কের টাকা পেয়েছেন। সেই টাকাটা কি আপনার ওইটাই মনে স্টার্ট আমার মানে পিছনে প্রথম, বিকজ একজন বোর্ড পরিচালক এবারে চেয়েছিলেন যে আমাদের একটা সিস্টেম আছে, এই সিস্টেম হয়তো বা একটু পরে ক্র্যাশ করবে, মানে খুব একটা নড়বড় একটা সিস্টেম, এন্ড এই সিস্টেম ইজ নট ওয়ার্কিং। বিকজ আমি ঢুকেই প্রথমে আমি চিন্তা করেছি এই একটা এরিয়া, যে এরিয়াটা আপনি মনে করেন খুব ভালো রেভিনিউ, ছোটবেলা আপনি মনে আছেন আপনার ছোটবেলা আপনি মনে করেন কালকে খেলায় 3,20,000 টাকা টিকিট, আমি খুব এক্সাইটেড থাকতাম যে এত টাকা টিকিট বিক্রি হয়েছে। সো আই থট দ্যাট টিকিটের একটা বিরাট অংশ একটা টাকা হবে। সো আমি এটা চিন্তা করে বললাম যে ফুল কন্ট্রোল ক্রিকেট বোর্ডে রাখবে না, এই ডিজিটাল কোম্পানি উইথ কিউআর কোড 2 লেভেল 3 লেভেল আসলে এটার কিন্তু আপনার সিকিউরিটি, অ্যান্ড তারা পেপার টিকিট, অনলাইন টিকিট অ্যান্ড ফ্রি অফ কস্ট টিকিট। অ্যান্ড ক্রিকেট বোর্ড শুধু একটা ব্যাংক আমাদের সাথে পার্টনার, তাদের 1 কোটি টাকা পার ইয়ার দিবে, 3 কোটি টাকা 3 বছরের কন্ট্রাক্ট হয়েছে তাদের সাথে। সে টিকিটটা বিক্রি করবে, অনলাইন টিকিটে যাবে, ক্লিক করবে, টিকিট কিনবে, টাকা আপনার অ্যাকাউন্টে, আর এফওসি তো এফওসি, এটা লেখাই থাকে ফ্রি। সো 12.5 কোটি টাকা টিকিট বিক্রি করছে, 12 কোটি 44 লক্ষ টাকা, তার সাথে 1 কোটি টাকা স্পন্সরশিপ। আর আপনার ক্রিকেট বোর্ড লাস্ট 8 বছরে বিক্রি হয়েছে 15 কোটি টাকার কাছাকাছি। সো ইউ সি পার ইয়ার 12.5 থেকে আমি 4 কোটি টাকা বাদ দেন, অন্য সময় 3-4 কোটি টাকা বিক্রি করতো, 8 কোটি টাকা আপনি গেছে 10-12 বছরে, সিম্পল ম্যাথ, 100 crore সামওয়ান ওয়াজ বেনিফিটেড। কেন আমি তো এটা কাউকে ধরি নাই, কোনো ইনভেস্টিগেশন করি নাই, আমি টিকিট বিক্রি করে দেখিয়ে দিয়েছি দিস ইজ পসিবল। অ্যান্ড যদি এটা আমি ক্রিকেট বোর্ডের যে পরিচালক ওয়াজ অফেন্ডেড, হ্যাঁ ফাইমসিনা বলেছে না এটা দরকার নাই, আমরা নিজেরাই করি। আবার আমি না, এবার আমি দেখতে চাই, বিকজ আমি মনে করি যে এটা তো গুড এরিয়া। এবার আপনি বুঝেন সারা বছর শুধু ইন্ডিয়া আসবে, পাকিস্তান আসবে, হাউ মাচ মানি ইউ ক্যান মেক ফ্রম টিকিট সেলিং, অ্যাটলিস্ট 20 কোটি টাকা আপনি বানাতে পারেন। আপনার ফাইম সিনেমার কথা বললেন যে তিনি আগে নিয়মিত টিকিটটা চালাতে চেয়েছিলেন, তো যখন আপনি এবার করে এই এত টাকা ইনকামটা যখন দেখালেন, তখন ওনার সাথে কি কনভারসেশন হয়েছিল, কথা হয়েছিল? তখন আসলে যারা আগে টিকিট বিক্রি করতো তারা মন খারাপ, যারা আগামীতে আসতে চায় তাদেরও মন খারাপ, কারণ সিস্টেম তো রেডি হয়ে গেছে, আমরা সবাই জানি। আর আপনি শুনে অবাক হবেন, এটা কিন্তু কর্পোরেট বক্সেস, উপরের বক্স, আমরা তো 7টা বক্স দিয়ে দিয়েছিলাম, ওগুলো কিন্তু এটার বাইরে। আর আমি এবার বলেছি টিকিটটা স্ট্রিক্টলি যত ক্যাপাসিটি অত ক্যাপাসিটি, জাস্ট টু নো দ্যাট এই ক্যাপাসিটি টিকিটগুলো যাতে আপনার, আমি জানি যে আমার কত ক্যাপাসিটি, কত টাকা বেশি, কত টাকা লাভ হবে, কত টাকা বিক্রি করতে পারবো। সো সবগুলো ম্যাচ খালি ফাইনালে প্রবাবলি একটু ওভার ক্রাউডেড মনে হয়েছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচ পরিপূর্ণ স্টেডিয়াম, প্রবাবলি আউট অফ 26
20,000 22,000 সব আপনি একটু আগে বললেন, থ্যাংক ইউ। অব্যবস্থাপনা ছিল, এবং এটা আমি খুব একটা মনে করেন আমি বলবো অবশ্যই অব্যবস্থাপনা ছিল, অবশ্যই এখানে এই দুটো টিম খুব সারাটা ভোগাইছে, স্পেশালি এগেইন আমার রেপুটেশন ওয়াজ অ্যাট স্টেক বিকজ অফ দোজ টু টিমস। বাট কমেন্টেটররা, বেটার কমেন্টেটর, প্রোডাকশন ভালো করার চেষ্টা করেছি, আপনার এই দর্শক এসছে, ভালো উইকেটে খেলা হয়েছে, এন্ড ইট ওয়াজ লাইক নট মেনি ফরেন প্লেয়ার্স, বাট আপনার খুব ভালো কিন্তু টুর্নামেন্ট, সবাই বলেছে যে ইট ওয়াজ লাইক নিয়ম কানুনের সবগুলোর দিক থেকে বেটার টুর্নামেন্ট ছিল, আম্পায়ারিং ওয়াজ গুড। আপনি যে ক্রিকেট বোর্ডের পরিচালকদের কথা বললেন, প্রতি বছর তার মানে 8 কোটি টাকা করে, এত 10 বছরে লেটসে হচ্ছে গিয়ে 80-90 কোটি টাকা, তো সেই টাকাটার একটা নজর হয়েছিল, মানে আপনার অনুমান? আমার অনুমান, যদি আমি তো এটা আসলে কোনো অনুমানও করতে হবে না আমার, কারণ আপনি হাইস্ট বিক্রি করছেন 4 কোটি, সো 12.5 কোটি হলে তো এখানে মাইনাস করলে 4 কোটি, 12.5 কোটি টাকা মাইনাস 4 কোটি টাকা কত টাকা হয়? 8.5 কোটি। তো এটা তো আমার বলার কিছু নাই, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তবে আপনার কলিগস, ফর্মার কলিগস, এখন যারা আপনার ফর্মার কলিগ, সেখানে একজনের যে অনাস্থা চিঠিটা যে দিয়েছে, সেখানে আরেকটা কথা তারা লিখেছে, চন্ডিগড় হাতুড়ে সিং এর জাতীয় দলের কোচ যিনি ছিলেন, তাকে আপনি একক সিদ্ধান্তে সরিয়ে দিয়েছেন, তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলেন? এই মিথ্যা কথাটা আমি আপনাকে বারবার বলি, যেমন তারা জানে না ট্রান্সফার হয়েছে, দেয়ার সিগনেটারিজ, বলেছে মিথ্যা কথা। তারা জানে না টিমগুলা কে দিল, কেমনি দিল, আসলো, জানে না, মিথ্যা কথা। তারা জানে না আপনার চন্ডিগড় ইট ইজ লিমিটেড বোর্ড মিটিং এ। আমি পুরো সিদ্ধান্তটা হয়েছে আমার আগে বোর্ডে যে জমা দিয়েছে তদন্ত রিপোর্টটা, ওইটার ভিত্তিতে জাস্ট টু মেক শিওর দ্যাট আমি যাতে ভুল না করি, ওইটার ভিত্তিতে এগেইন লি বলে, নিক লি নাকি যেন একটা ইয়ে ছিল আপনার ট্রেনার প্লেয়ার, ওই ছেলেটা আর এই চলে গেছে, এর থেকে আনানো হয়েছে, মনে করেন একটা ইমেল, ছোট্ট 2 লাইনে, যে হি ওয়াজ আই উইটনেস, হি স দ্যাট সামওয়ান স্ল্যাপ করতে চাইছে, সরে গেছে, লাগছে একটু, লাগেনি এরকম, এন্ড যে লজ্জায় বলতে পারেন এই ছেলেটা। সো এটা তো একটা, মানে আপনি কোন পর্যায়ে গেলে আপনি এই কাজটা করতে পারেন, মানে এটা তো আসলে, এন্ড দিস গাই, আপনি শুনলাম যে মানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডেও কাজ করেছে, হি ওয়াজ লাইক আউট অফ শ্রীলঙ্কা বোর্ড, দে স্যাকড হিম, এন্ড সে কি তাদের বিরুদ্ধে কোনো মামলা টামলা করেছে, বাট আমার কিছু কোনো মামলা, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো মামলা হয়নি, সে চলে গেছে, কতদিন হয়েছে? অনেকদিন, কতদিন? 6 মাস, না আরেকটু বেশি হয়েছে, তো আপনি 6 মাস, তার মানে প্রবাবলি ইট ওয়াজ রাইট যে এরকম কোনো ঘটনা ঘটেছে। সো ইটস লাইক ইট ওয়াজ এ সবার মিলিত ডিসিশন। ক্রিকেট বোর্ডে মিনিটস আছে বলছেন? আই এম শিওর, কিন্তু ওনারা তো বলছেন যে ওনারা কিছুই জানেন না, কিন্তু ধরেন হচ্ছে কি, এটা তো মানুষের কাছে যখন বলে দেয়, বা যখন এনএসসির কাছে এরকম একটা চিঠি লেখে, যেই অনাস্থার যে জিনিস, সেটা তো একটা তারা করতে পারে, এটা করতে আমার কনস্টিটিউশনে নাই ক্রিকেট বোর্ডের। আর 2 নম্বর হলো গিয়ে এই জিনিসগুলো আমি দেখেছি পরে, আমার মনে হয়েছে যেই কাজগুলো ওনারা আগের বোর্ড থেকে করে আসছিলেন 14 বছর, সবগুলো কাজ খালি নামটা বদলে ফারুক আহমেদ লিখে দিছে, এই কাজগুলো ওনাদের কাজ। সো ওনাদের যে কাজগুলো ওনারা করেছেন, ওই কাজটা শুধু আমার নামটা কপি পেস্ট করে ঢুকাইছে আর কি। ফারুক, এখন আপনি কি করবেন? মানে আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনার ক্রিকেট বোর্ডে পুরো টেনিয়রটাতে বিতর্কিত যেসব বিষয় ছিল সবগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনি আর নেই। প্রবাবলি আমরা যখন ইন্টারভিউটা নিচ্ছি, তখনই বোর্ড মিটিংটা এই মুহূর্তে চলমান, নতুন বোর্ড প্রেসিডেন্ট আসলে হয়ে যাবেন। আপনি এখন কি স্ট্যান্ড নিচ্ছেন? আপনি এখন আসলে কি করবেন? গতকাল আপনি বলেছিলেন যে আপনি আসলে পদত্যাগ করবেন না, এখন তো আপনি এক অর্থে পদচ্যুত হয়েছেন, এখন আপনি কি করবেন? এখন আসলে আরো 1-2 দিন দেখবো যে এক্স্যাক্টলি কি করতে পারি, আমার মানে কি করার আছে আমার। সো ওইটা চিন্তা করে ডেফিনেটলি আমি ডিসিশন নিব, বাট এই মুহূর্তে আসলে আই ওয়ান্ট টু বি রিলিভ ম্যান, যে এই জিনিসটা আর কি আসলে আমাদের যে স্বপ্নটা। বাট দুঃখ কি, আপনি মনে করেন বাংলাদেশ ক্রিকেট যেভাবে আমি দেখি, যে আইডিয়াসগুলো আমার আছে, আই কুড হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব, বাট আই হ্যাড নো হ্যান্ডস তো নাই, উল্টা আমাকে প্রতিটা পদে পদে কেমনে বাধা দেওয়া হবে, কেমনে আমি বিপদে পড়ি, ওই ব্যবস্থা করা হয়েছে। আপনি এটা দেখেন, ক্রিকেট বোর্ডে আই ডোন্ট হ্যাভ একটা এমপ্লয়ি যাকে আমি ঢুকিয়েছি, একটা ডিরেক্টর যাকে আমি ঢুকিয়েছি। সো ইট ওয়াজ এ ফাইট আপনার, অ্যান্ড এই ফাইটটা তীব্রতর হয়েছে যখন দুদক ঢুকে গেছে, তখন তারা চিন্তা করেছে যেটা আমার কাজ, আসলে এটা কিন্তু আমার কাজ না। এটা আবার আমি আপনার ক্যামেরায় বলছি যে দুদককে আমি ডেকে আনিনি। তখন তারা বুঝেছে টিকিট বিক্রিতে, টিকিটের যে জিনিসটা ঘটেছে, টিকিটের যে হয়তো দুর্নীতি অনিয়ম হয়ে গেল। না, দুদককে আপনি ডেকে আনেন নাই, কিন্তু এটা কি মানে আপনার যে ওই যে 238 কোটি টাকা, সেটার জন্য কি দুদক এসেছে নাকি আসলে আরো অনেক? দুদকের ব্যাপারটা একটা মিসকনসেপশন আছে মার্কেটে, যে আমি দুদককে ডেকেছি, আসলে দুদককে আমি ডাকিনি। এটা এই অ্যাপ্লিকেশনটা গিয়েছিল দুদকে সেপ্টেম্বর অক্টোবর মাসে, আমি আগে একবার উল্লেখ করেছি, আপনার জন্য রিফ্রেশের জন্য বলে দিচ্ছি। 3বার এসছে তারা বিভিন্ন অভিযোগ নিয়ে, এর মধ্যে সর্বশেষ যে এসেছিল
তখন আমার এই ব্যাংক ট্রান্সফারের এফডিআর ট্রান্সফারের যে জিনিসটা ছিল ওইটাও ছিল, ওইটা আমি দুদককে সব কাগজপত্র জমা দিয়ে দিয়েছি, আর আগেগুলো আস্তে আস্তে জমা দিচ্ছি ক্রিকেট বোর্ড থেকে। এখন আপনি কি করবেন? আমি যেটা বলছিলাম যে এখন তো আপনি ক্রিকেট বোর্ডে নেই, আপনি কি এখন মানে গতকালকে আপনার কথা শুনে যেটা মনে হয়েছিল বা আজকে আপনি ইন্টারভিউতে নিজের নৈতিক জায়গা থেকে সততার জায়গাটা যেহেতু স্ট্রংলি আপনি বললেন, সেটা আপনি করতে চান, যে কোনো মূল্যে প্রোটেক্ট করতে চান বলে আমার ইন্টারপ্রিটেশন। আপনি কি এখন কোর্টে যাবেন বা আইসিসির কাছে যাবেন? মানে আমি আপনার পরবর্তী স্টেপটা জানতে চাই। আইসিসি তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, আপনি জানেন। আমি তো গতকাল বন্ধু ডিরেক্টর ছিলাম, আনলেস নতুন ডিরেক্টর নাম না যায় আমি ডিরেক্টর। সো আইসিসি ফিফা কিন্তু ওরা কাজ করে ওদের একটা নিজস্ব প্রোটোকল দিয়ে। মনে করেন আপনার যদি দেখবে যে গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স হয়েছে কিনা, ফিফা তো খুব স্ট্রিক্ট, আইসিসিও। সো ওরা নিজেরাই বের করে ফেলবে আর কি, যেটা আপনার এখানে কোনো ইনফ্লুয়েন্স হয়েছে কিনা। সো এটা আমার বলা না বলার চেয়ে মনে করেন নর্মালি এটা করে ওরা, আমি জানি, বিকজ আই এম এ বোর্ড মেম্বার। সো আর যেই কোর্টের ব্যাপারে বললেন, এটা যদি কোনো ব্যত্যয় ঘটে, আমাকে যে কালকে নোটিশ সার্ভ করেছে এগুলোতে হয়, তাহলে আমি চিন্তা করবো। বাট এই মুহূর্তে আমার মাথায় আসলে কিছু নাই, আপনাকে এক্স্যাক্টলি বলতে পারছি না কি হবে আগামী কোর্স অফ টাইমে, বাট এটা প্রবাবলি সামনেই বলে দিবে আপনাকে। আবার বলছি যে যখন আমরা মিটিং করছি, তখন মানে ইন্টারভিউটা করছি আপনার, তখনই প্রবাবলি ক্রিকেট বোর্ডের মিটিংটা চলছে এবং আমিনুল ইসলাম বুলবুল আমাদের জাতীয় দলের আরো একজন ফর্মার ক্যাপ্টেন, তিনি হয়তো বা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এই সময় আসলে সেই জিনিস হচ্ছে। বুলবুল ভাইয়ের সঙ্গে আপনার কোনো পর্যায়ে কোনো যোগাযোগ হয়েছে বা? না, আমি বুলবুল আমার যোগাযোগ হয়নি। হি ইজ এ ফর্মার ক্যাপ্টেন, ইজ এ গুড থিঙ্কার, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর আইসিসি ফর যদিও ডেভেলপমেন্ট ম্যানেজার ফর লং টাইম। সো আই এম শিওর, বাট আমি শুনেছি সে লম্বা সময় থাকবে না। সো 2-3 মাসে কতটুকু সে হবে আমি জানি না, বাট আই উইশ হিম অল দ্য বেস্ট। যেটাই করুক, যদি সে কাজ করতে পারে, বাট আই ডোন্ট নো তার প্ল্যানটা কি, সে কি থাকবে আসবে শুধু আইসিসি কাজ করে। আমি শুনেছি সে আইসিসির কাজটা ছাড়েনি, হয়তো বা লিয়েন বা ছুটি নিয়ে এরকম কিছু, এটা সময় বলে দিবে। বাট আই উইশ হিম লাক। আপনি যেভাবে কাজ করতে পারেননি বলে পুরো সময়টাতে বলছেন, আমরা ইন্টারভিউ প্রায় শেষ দিকে চলে এসেছি, সেই অবস্থা যদি হয় বুলবুল ভাইও কি কাজ করতে পারবেন? বুলবুল কাজ করতে, আমি তো শিওরই ছিলাম যে আমি যেই লাইনে কাজ করছিলাম ওইটা আমার আগের বোর্ডের যে ডিরেক্টর ছিল তারা পছন্দ করছিল না, শিওরলি। এই জন্য পুরো সহযোগিতা বুলবুলের সাথে সহযোগিতা করবে, নিশ্চয়ই করবে, বিকজ আই ডোন্ট নো, এটা আসলে বুলবুল বুঝতে পারবে, সময় বলে দিবে। এটা আসলে ইটস ভেরি আর্লি টু মেক আ কমেন্ট। একদম শেষে যদি জানতে চাই যে এই যে পুরো ক্রিকেট বোর্ডের 9 মাস সময়টা যে আপনি কাটালেন, আমি প্রশ্নটা আপনাকে আগে ইন্টারভিউ শুরুর দিকেও করেছিলাম যে ক্রিকেটের সঙ্গে 40 বছর কাটিয়েছেন, সেটাতে আপনার যে একটা ফরমার প্লেয়ার, ফরমার ক্যাপ্টেন, ফরমার চিফ সিলেক্টর, অনেকগুলো ভূমিকাতে আপনাকে আমরা নানান সময় আসলে দেখেছি। ওই যে রেপুটেশনটা যে আসলে ড্যামেজ হলো, টার্নিশ হলো, এইটা নিয়ে কি আপনার এখন কোনো রিগ্রেট আছে কিনা? আপনার কি এখন মনে হয় কিনা যে দায়িত্বটা না নিলেই হতো ক্রিকেট বোর্ডের? টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হ্যাঁ। কেননা আপনি দেখেন, কাজ করার জন্য যদি এসছিলাম, অ্যান্ড আই হ্যাড বিগ ড্রিম, বাট আমি বুঝি নাই যে এত অসহযোগিতা থাকবে। বিকজ মনে করেন আপনি বোর্ডের মধ্যে একমাত্র আমি বাইরের থেকে আসছি, একজন নাজমুল আবেদিন আপনি বললেন আছেন, আর 10 জন ডিরেক্টর, এরা জনস্থাত এনেছে গতকাল, তার মানে এরা কখনোই আমার সাথে ছিল না। সো আপনি মানে যেই উদ্দেশ্যে আমাকে আনা হয়েছিল, এই উদ্দেশ্য সফল হয়নি তো, বিকজ আমি রুটিন কাজগুলো করে গেছি, বাট পদে পদে বিপদে পড়ার উপক্রম হয়েছে। অ্যান্ড আমার রেপুটেশন, যেটা আমি সবচেয়ে বেশি দুঃখিত, ব্যথিত, যে আমার চরম শত্রু কোনোদিন আমাকে সততা নিয়ে কোনো কোশ্চেন করতে পারে নাই। প্লেয়ারদের সাথে ফাইন্যান্সিয়াল করাপশন জিনিসটা আমার চরিত্রে, মানে আমার সাথে যায় না আর কি। কিন্তু এইটাকেও কিন্তু বারবার টুইস্ট করা হয়েছে, একটা নাটকের মতো মঞ্চস্থ করার চেষ্টা হয়েছে। ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা আপনি চুরি করেন না? 1 টাকারও কি প্রমাণ যদি দিতে পারে, তখন আপনার সাথে আবার ইন্টারভিউ করবো একটা। এই ক্রিকেট বোর্ডের টাকা, বিকজ এটা আমার এথিক্সের জায়গা। যারা আমাকে চিনে ফর লং টাইম, দে নো দ্যাট আমি কিরকম মানুষ। সততা প্রবাবলি আমার ম্যাক্সিমাম স্ট্রেংথ। যেটা বলে না, শক্তিটা আপনার কোথায়, আমি বলি, আমি কথা বলি পরিষ্কার, আপনার চোখের দিকে তাকায় কথা বলতে পারবো, আপনি কোয়েশ্চেন করবেন, আমি অ্যান্সার করতে পারবো, বিকজ এই পুরো শক্তিটা আমার ভিতর থেকে আসে। বিকজ আমি জানি আমি জ্ঞানত কোনো খারাপ কাজ করতে পারি না, ফাইন্যান্সিয়াল অ্যানোমালিস তো নাই, করাপশন তো নাই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আপনার সময় হয়তো শেষ, ভবিষ্যতে নানান ভূমিকা আপনাকে হয়তো আবার আমরা পাবো। দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনারা কি বুঝলেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।